আচ্ছা চল এবার আমরা আজকে গ্রুপ 13টা শেষ করব। গ্রুপ 13 আমরা লাস্ট কি পড়লাম? গ্রুপ 13 এর লাস্ট আমরা দেখলাম BF3 এই টাইপের মলিকিউলগুলো BH3 এর থেকে কিভাবে একটু আলাদা, এবং BF3 এই মলিকিউলটা কেন লেস লুইস অ্যাসিড মানে লেস স্ট্রঙ্গার লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, কারণ এখানে ফ্লুরিনের ফিল্ড পি অরবিটাল থেকে বোরনের ভ্যাকেন্ট পি অরবিটালে একটা পাই ব্যাক বন্ডিং হচ্ছে, ডিপাই এই পি পাই এই যে ব্যাক বন্ডিং হচ্ছে। তো এই ব্যাক বন্ডিং এর জন্য ইন্টারনালি বোরনের কিছুটা ওই ইলেকট্রন ঘাটতিটা পূর্ণ হয়ে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, এগুলো তো আগের ক্লাসে বললাম, আজকে রিপিট করার তো আর কোনো মানে নেই, একই কথা। তো এটা একটা ইম্পর্টেন্ট জায়গা ছিল যেটা এন্ট্রান্সেও আসবে। সো এই গোটা টপিকটাই ভালো করে পড়তে হবে। এখানটায় স্টার্ট দিলাম বলে শুধু এখানটা না, বেসিক্যালি হ্যালোজেনের সাথে যে বিক্রিয়া যে টোটাল পয়েন্টটা রয়েছে, এই টোটাল পয়েন্টটা বোরন ট্রাইহ্যালাইডের যে গঠনের ব্যাপার স্যাপারগুলো এবং এগুলো যে সমযোজী প্রকৃতির হয়, যদিও বোরনের কম্পাউন্ডগুলো সমযোজী প্রকৃতিরই হবে, কারণ বোরন ওভারঅল নন মেটালিক। যাই হোক, এই যে বন্ডিং এর হাইব্রিডাইজেশনের যে ফিচারগুলো, এগুলো তো আমরা হাইব্রিডাইজেশন পার্ট 2 পার্ট 1 মিলে আমরা আলোচনা করে এসেছি। এখানে তার ব্যাক বন্ডিং এর ফিচারটা আলোচনা করা হলো এবং এখানে যে ঘটনাটা ঘটে এটা বলা হলো, এবং এখানে বন্ড অর্ডারটাও আমরা বার করেছিলাম যে এখানে এটা সিঙ্গেল বন্ড, এখানে ডবল, আবার এই স্ট্রাকচারে সিঙ্গেল, তাহলে দুটো একটা মানে টোটাল বন্ড 4 ডিভাইডেড বাই 3, মানে বোরন ফ্লোরিন বন্ড অর্ডারটা এখানে হচ্ছে 1.33 মতো। এইসব জিনিসপত্রগুলো আলোচনা করা হয়েছে, এবং WBJEতে কিন্তু একবার কোশ্চেন পড়েছে যে BF3 এই মলিকিউলে বোরন ফ্লোরিনের মধ্যে বন্ড অর্ডারটা কি 1 না 1 এর বেশি না 1 এর কম, এরকম করে কিন্তু বা কোনোটিই নয়, এরকম করে তো কোশ্চেন এসেছে। যদি স্পেসিফিক্যালি ডেটা দেয় 1, 2, 1.33, 1.5 এরকম করে যদি 4টে ডেটা দেয়, তখন 1.33 মার্ক করে আসতে হবে। সো এই বিষয়গুলো জানতে হবে। বেশ, এবার আমরা আজকে এই সব তো হলো। অ্যালুমিনিয়ামের এটাও বলা হয়েছে, অ্যালুমিনিয়াম কেন এখানে ডাইমার আকারে থাকে, এই বিষয়গুলো বলেছি। এবার আজকে আমরা যেটাকে নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বোরন, এবং বোরনের যে কম্পাউন্ডগুলো, বোরনের বেশ কিছু কম্পাউন্ড আছে এবং প্রতিটা কম্পাউন্ডে বেশ কিছু ফেনোমেনা দেখায়, সেই ফেনোমেনাগুলো আমাদের জানতে হবে, এবং ওগুলোই কোশ্চেন, বোর্ডসেরও কোশ্চেন, এন্ট্রান্সেরও কোশ্চেন। তাহলে ভিতরে কিছু স্পেসিফিক কোশ্চেন আছে যেগুলোই আমাদের বোর্ডস এবং এন্ট্রান্সে আসবে, আমরা সেগুলোই পড়বো বেশি ডিটেলে, বাকিগুলো আমরা মোটামুটি একবার দেখবো। কিন্তু ওগুলো ওই যে স্পেসিফিক কোশ্চেনগুলো আছে ওগুলোকে ভালো করে পড়তেই হবে, বোর্ড স্কুলের পরীক্ষাতে আসবে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যখন করাবো দেখতে পাবি। এবার গ্রুপ 13 এর প্রথম মৌলটাই হচ্ছে আমার বোরন। বোরনের যোজ্যতা কক্ষে ইলেকট্রনিক কনফিগারেশন কি 2s2 2p1। এবার আমরা বুঝতেই পারছি বোরনের কি হয়, সাইজটা খুব ছোট। তাহলে বোরনের সাইজটা খুব ছোট, আর বোরনের তুই যদি ধরিস +3, তাহলে +3 আর সাইজ ছোট, পোলারাইজিং পাওয়ারটা খুব হাই, মানে বোরনের কম্পাউন্ডগুলো সমযোজী প্রকৃতির হবে। এছাড়া বোরনের তুই যদি 3টে ইলেকট্রনকে বার করবি, তাহলে প্রথম ইলেকট্রনকে বার করলি 2p1 থেকে, তারপরে 2p2 থেকে একটা বার করলি, আবার একটা 2p1 থেকে একটা বার করলি, দেন 2s1 থেকে একটা বার করলি, থার্ডেরটা আবার 2s1 থেকে বার করলি, যেই 3টে ইলেকট্রন বেরোবে। আগের দিন যেটা বলছিলাম IP1, IP2 এবং IP3, এই তিনজনের যে যোগফলটা, এই যোগফলটা খুব হাই, মানে 3টে ইলেকট্রনকে বার করে বোরন 3+ তৈরি করাটা খুব একটা সুবিধাজনক নয়। তাহলে বোরন কি করতে চাইবে অক্টেট কমপ্লিট করার জন্য? যদি অক্টেট করতে পারছে না, ওখান থেকে তো লুইস অ্যাসিডিটিটা শুরু, তাহলে বোরন কি করতে চাইবে? বোরন চাইবে যে কোভ্যালেন্ট বন্ড করতে, যেহেতু ও +3 আয়ন তৈরি করতে রিলাক্ট্যান্ট, মানে সহজে +3 আয়ন তৈরি করতে চাইছে না, কারণ ও 3টে আয়নাইজেশন এনথালপিকে যদি যোগ করি, IP1, IP2, IP3, আগের দিনের ক্লাসে হলো এগুলো, সেটা অনেকটা হাই হয়ে যায়, পরের পাতাতেই লেখা রয়েছে। তাহলে গ্রুপের অন্যান্য মৌলের সঙ্গে বোরনের ধর্মের যথেষ্ট পার্থক্য বর্তমান। তার কারণ কি? আকারে ছোট, এই ফ্যাক্টরটা প্রতিটা গ্রুপেই প্লে করছে প্রথম এলিমেন্টের জন্য, যেমন লিথিয়ামের জন্য দেখলাম, বেরিলিয়ামের জন্য দেখলাম, এখানে বোরনের জন্য দেখছি আকারে ছোট হওয়াটা আর এই আয়নাইজেশন এনথালপিটা হাই হওয়ার জন্যই প্রতিটা গ্রুপের মৌলগুলোর মধ্যে এই ডিসক্রিপেন্সিগুলো আমরা দেখতে পাচ্ছি। তাহলে বোরনের যৌগগুলি বিশেষত হাইড্রাইডগুলি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। তাহলে বিশেষত বলেছে বোরনের যে হাইড্রাইডগুলো আছে, বোরনের ফ্লুরাইডটা কিন্তু অতটা ভালো লুইস অ্যাসিড হিসেবে কাজ করতে পারছে না, কারণ ইন্টারনালি ফ্লুরিন ইলেকট্রন পেয়ার দিয়ে বোরনের ওই ইলেকট্রন ঘাটতিটাকে কিছুটা কমানোর চেষ্টা করছে, তাই লোকের কাছ থেকে ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা কিছুটা হলেও কমছে, এটা বলতে চেয়েছে এখানে। আমরা নেক্সট পেজে যাই। কেন বোরন এই ধরনের প্রবলেমগুলো দেখায়, সেখানে অস্বাভাবিক আচরণের কারণগুলো এখানে পয়েন্ট আউট করে দেওয়া রয়েছে। আমরা সেই জিনিসপত্রগুলো পড়ি, যা পড়েছিস আগের দিন সেই জিনিসপত্রগুলোই। তাহলে বোরনের আয়নন এনথালপি এবং ক্যাটায়ন গঠনের প্রবণতাটা নিয়ে আমরা আলোচনা করব। তাহলে বোরনের পারমাণবিক ব্যাসার্ধ খুব কম, তাই সর্ববহিষ্ঠ ইলেকট্রনের প্রতি কেন্দ্রকের আকর্ষণ বল খুব বেশি হবে, স্বাভাবিক। তাহলে সেই ইলেকট্রনগুলোকে সহজে ছাড়তে চাইবে না, এর জন্য আয়নন এনথালপি বেশি হবে। এর ফলে বোরন হচ্ছে একটা অধাতু এবং গ্রুপের অন্যান্য মৌলগুলো হচ্ছে ধাতু। তাহলে ওর ইলেকট্রন ছাড়ার ইচ্ছাটা খুবই খারাপ, সহজে ছাড়তে চাইছে না, তাহলে এনথালপিটা হাই। এনথালপি হাই মানে ওই ইলেকট্রনটা যদি সহজে না ছাড়তে চায়, ইলেকট্রনটাকে ছাড়িয়ে বার করার জন্য অনেকটা বেশি এনার্জি দিতে হবে, তাহলে আয়নাইজেশন এনথালপি বাড়ছে।
আর জলীয় দ্রবণে যদি বলিস ক্যাটায়ন গঠন করে না, কেন জলীয় দ্রবণে গিয়ে ক্যাটায়ন গঠন করবে না কেন? কারণ B3+ এর ক্ষেত্রে যে হাইড্রেশন এনথালপি ওর প্রথম তিনটে যে আয়নন এনথালপি যোগফল তার থেকে কম, তাহলে IP1 IP2 IP3 মিলে তাহলে তিনটে ইলেকট্রন বার করতে গেলে তো কন্টিনিউয়াসলি তোকে IP1 দিয়ে B+, IP2 দিলি B2+, IP3 দিলি তবে B3+ তৈরি হবে। তাহলে IP1 এবং IP2 এবং IP3 তিনটে এনার্জির যোগফলটাকে হাইড্রেশন এনথালপির থেকে যদি বেশি হয় তাহলে ওটা জলে গিয়ে হাইড্রেটেড অবস্থা থাকবে না। হাইড্রেশন এনথালপিটা যদি বেশি হতো, হাইড্রেশন এনথালপির ভ্যালুটা যদি এই তিনটা আয়নাইজেশন এনথালপির যোগফলের থেকে বেশি হতো তাহলে B3+ করতো, কিন্তু ওটা তো করতে পারছে না। দ্যাট মিন্স হাইড্রেশন থেকে এতটা এনার্জি তার ইভলভ হচ্ছে না যে ওই তিনটে ইলেকট্রনকে তার ভ্যালেন্স শেল থেকে বার করতে পারে, তাই ও কোভ্যালেন্ট বন্ড করাই ওর পক্ষে সুবিধাজনক। তাহলে প্রথম কথাটা আমার দাঁড়ালো বোরন কোভ্যালেন্ট বন্ড করে সমযোজী যৌগ তৈরি করবে এবং বোরন হচ্ছে একটা অধাতু, গ্রুপের বাকি এলিমেন্টগুলো যারা রয়েছে গ্রুপ 13 তারা ধাতু। বেশ, সর্বোচ্চ যোজ্যতা এবং জারণ অবস্থা কি দেখাতে পারে? ডি অরবিটাল যেহেতু নেই, ডি অরবিটাল যেহেতু থাকছে না, তাই লোয়ার এনার্জি ইলেকট্রনকে হায়ার এনার্জিতে জাম্প করানোর বা এক্সট্রা ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করার প্রবণতা থাকছে না, তাই সর্বোচ্চ সমযোজ্যতা 4 দেখায়। এবার বলবি সর্বোচ্চ সমযোজ্যতা তো BF3 মলিকিউল তৈরি করে বা BH3, তাহলে BX3 টাইপের মলিকিউল তৈরি করছে, তাহলে ওখানে তো সমযোজ্যতা 3। সমযোজ্যতা আমি 4 কেন বলছি? সমযোজ্যতা 4 কেন বলছি ওয়েট কর। তবে সমযোজ্যতা 4 দেখায়, কেন বলছি আমি এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি, ওয়েট কর একটু। 4 দেখায়, কিন্তু গ্রুপের অন্যান্য মৌলগুলি সর্বোচ্চ সমযোজ্যতা 6 দেখায়, তাহলে এখানেও প্রবলেম। তাহলে হাইয়েস্ট সমযোজ্যতা এই গ্রুপের অন্যরা 6 দেখাতে পারছে, বোরন শুধুমাত্র 4 দেখাচ্ছে, কেন? ডি অরবিটালটা নেই বলে। 4 কিভাবে সমযোজ্যতা দেখায় আমি দুভাবে বিষয়টাকে বলতে পারি। দেখ, সমযোজ্যতা 4 দেখাতে পারে এভাবে, BF3 মলিকিউলটা নিয়ে খুব ভালো করে বুঝতে পেরেছিস। তাহলে তোর যদি BF3 মলিকিউল হয়, এটা যদি BF3 হয়, তাহলে বোরনের কি আছে? ভ্যাকেন্ট p অরবিটাল আছে। এই ভ্যাকেন্ট p অরবিটালে যদি কোথাও থেকে একটা F- আয়ন ইলেকট্রন ডেনসিটি এটাকে দেয়, এটা কি হয়ে যায়? এটা আগের ক্লাসেও পড়ে এলাম। এখানে বোরনের হাইব্রিডাইজেশন হচ্ছে sp2, ওই ফ্লুরিনটা আসার ফলে, এটা তোদের বন্ডিং এর একটা কোশ্চেন, এই ফ্লুরিনটা বোরনের দিকে ইলেকট্রন ডেনসিটি পুশ করছে, F- বোরনকে দিল, বোরনটা তাহলে চার্জ তো BF4, এখানে মাইনাস চার্জ হচ্ছে এবং এখানে হাইব্রিডাইজেশনটা কি হয়ে যাচ্ছে? sp3। তাহলে এই যে ভ্যাকেন্ট p অরবিটালে অক্টেট কমপ্লিট করার জন্য বোরন তার ভ্যাকেন্ট অরবিটালে কোনো একটা অ্যানায়নিক কোনো স্পিসিস যদি আসে, তাহলে সে কিন্তু বোরনের ভ্যাকেন্ট p অরবিটাল ইলেকট্রন দিয়ে একটা ডেটিভ বন্ড করার মাধ্যমে বোরনের ওই অক্টেটের যে ঘাটতিটা রয়েছে সেটাকে পূর্ণ করতে পারছে এবং হাইব্রিডাইজেশনটা sp2 থেকে sp3 তে কনভার্ট হয়ে যাচ্ছে। এই কারণের জন্য বলা হচ্ছে সমযোজ্যতা 4 দেখাতে পারে। এছাড়া আমি যদি এই যে ফ্লুরিনের এই যে অলরেডি যে ফ্লুরিনটা রয়েছে তার ইলেকট্রন পেয়ারটা এদিকে ব্যাক বন্ডেড যদি হয়ে যায়, তাহলে এখানে একটা ডবল বন্ড তৈরি হবে, তাহলে সেভাবেও আমি বলতে পারতাম যে সমযোজ্যতা 4 দেখায়। আমি এইভাবেও বলতে পারি, এটা একটা ইম্পর্টেন্ট টপিক ছিল বলে আমি এটা বললাম। ঠিক আছে, BF4- তো আমাকে এমনিও বানাতে হবে, এই কারণে বোরন কিন্তু BF3 থেকে BF4- কনভার্ট হতে পারে। এই কোশ্চেনটা তোদের অ্যাটমিক স্ট্রাকচার কেন বলছি, বন্ডিং এর, কেমিক্যাল বন্ডিং এর প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেওয়া রয়েছে। কেমিক্যাল বন্ডিং এখানে হাইব্রিডাইজেশনের টপিক দিয়ে এটা কোশ্চেন আসবে, এটা সমযোজ্যতার জন্য এই জিনিসটা বলতে পারি। তাহলে সমযোজ্যতা ম্যাক্সিমাম 4 দেখাতে পারে, সমযোজ্যতা ম্যাক্সিমাম 4 দেখাতে পারে, তারপরে আর দেখাতে পারছে না। এই গ্রুপের বাকিরা সমযোজ্যতা কত দেখাতে পারে? 6। ঠিক আছে, সমযোজ্যতা 6 দেখালো। বেশ, বোরন শুধুমাত্র +3 জারণ অবস্থা প্রদর্শন করে, কিন্তু এই গ্রুপের অন্যান্য মৌল অ্যালুমিনিয়াম বাদে বাকিরা +1 এবং +3 উভয় ধরনের জারণ অবস্থা প্রদর্শন করে এবং এই গ্রুপের বিভিন্ন মৌলের যে জারণ অবস্থাগুলোকে নিয়ে আলোচনা করা হলো, শুরুর পেজে আমি যদি চলে যাই, প্রতিটা মৌলের যে জারণ অবস্থা নিয়ে আলোচনা করা হয়েছে, যদি এই মৌলগুলোর দিকে তাকাই, আমরা কি দেখলাম? গ্রুপের উপর থেকে নিচের দিকে আমরা যত নামবো +3 জারণ অবস্থা স্টেবিলিটি কমছে, +1 জারণ অবস্থা স্টেবিলিটি বাড়ছে এবং থ্যালিয়ামের স্টেবল জারণ অবস্থাটাই হচ্ছে +1। কেন? ইনার্ট পিয়ার ইফেক্ট। এগুলো আগের দিন আলোচনা করেছি, ভালো করে পড়বি। এই জারণ অবস্থা থেকে কিন্তু এই গ্রুপের কোশ্চেন হয় এন্ট্রান্স এক্সামে, তাই কোন দিক থেকে কোন দিকে কোন জারণ অবস্থা স্টেবিলিটি হচ্ছে, তাহলে এই গ্রুপে +3 এবং +1 বোধ দেখাবে। বোরন দেখাতে পারলে শুধু +3 দেখাতে পারবে জারণ অবস্থা, থ্যালিয়াম কিন্তু +1ই দেখাবে। মাঝের +1 +3 দেখানোর প্রবণতা থাকলেও যদি আমি গ্যালিয়াম ইন্ডিয়ামের কথা বলি, +3 এবং +1 বোধ দেখাতে পারলেও ওদের ক্ষেত্রে কি +3টা মোর স্টেবল। থ্যালিয়ামের ক্ষেত্রে +3 দেখাতে পারলেও +1টা মোর স্টেবল, তাই +3 থেকে +1-এ কনভার্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে থ্যালিয়ামের যৌগগুলোতে। গ্যালিয়াম আর ইন্ডিয়াম যদি +1-এ থাকে, ওরা +3-তে কনভার্ট হয়ে যাওয়ার চেষ্টা করবে। এগুলো আগের দিন বলেছি। সো এই হচ্ছে ব্যাপার। তাহলে +3 +1 বোধ টাইপের জারণ অবস্থা শো করার ক্ষমতা থাকলেও এই গ্রুপগুলোতে এরা মোস্টলি কি দেখাবে? বোরন +3 দেখাবে। বাকিদের ক্ষেত্রে কি হয়? অ্যালুমিনিয়ামকে যদি বাদ দিয়ে আমরা +1 +3 উভয় জারণ অবস্থা দেখানোর
ক্ষমতা দেখায়। আগের দিন বলা হয়েছে বোরনের হ্যালাইডগুলি মোনোমারিক হবে, তাহলে বোরন BF3 সাথে অন্য কোনো একটা BF3 জুড়ে গিয়ে ডাইমারিক কোনো স্পিসিস তৈরি করে না, যেটা অ্যালুমিনিয়ামের জন্য দেখলি তাহলে মোনোমারিক হয়। বাকি হ্যালাইডগুলো ডাইমারিক ফর্ম করে, যেমন অ্যালুমিনিয়ামেরটা দেখলি AlCl3টার জন্য। বোরনে ইলেকট্রন ঘাটতি একাধিক উদ্বায়ী হাইড্রাইড গঠন করে, ঠিক আছে হাইড্রাইড গঠন করুক। বহুরূপতা, গ্রুপ 13 শুধুমাত্র বোরনই বহুরূপতা দেখায়। ওই যে বহুরূপতা মানে বুঝতে পারছিস, যেমন অক্সিজেন O3 আকারে থাকতে পারে, কার্বনে যেমন গ্রাফাইট, ফুলারিন আর কি ডায়মন্ড, এগুলো পড়েছিল, এগুলো হচ্ছে সব রূপভেদ এক একটা মৌলের। সেরকমই বোরনই শুধুমাত্র এই গ্রুপের রূপভেদ দেখাতে পারবে। জলের সঙ্গে বিক্রিয়া, বোরন জল বা জলীয় বাষ্প বিয়োজন করে না, কিন্তু গ্রুপের অন্যান্যরা করে। অক্সাইড, বোরনের অক্সাইডগুলো আম্লিক প্রকৃতির হবেই, আম্লিক প্রকৃতির, একটু আগেই বললাম বোরন হচ্ছে নন মেটাল, অধাতু। অধাতুর যে অক্সাইডগুলো হয় তারা আম্লিক প্রকৃতিরই হয়। গ্রুপের বাকিরা যেগুলো রয়েছে অক্সাইডগুলো উভধরী বা ক্ষারীয় প্রকৃতির হয়, এটা নিয়ে আগে আলোচনা করা হলো। বেশ, জারক দ্রব্য ও জারক ও অজারক অ্যাসিডের ক্রিয়া, তাহলে বোরন গাঢ় HNO3 তে দ্রবীভূত হয়ে H3BO3 গঠন করে, এটা নিয়ে তো আলাদা করে পড়বই, এটা কোনো ব্যাপার না। বাকিরা নাইট্রিক অ্যাসিডের রিয়াকশন করে না, অজারক অ্যাসিড আক্রান্ত হয় না। বোরাইড গঠন, বোরন ধাতুর সঙ্গে বিক্রিয়ায় বোরাইড যৌগ গঠন করে, কিন্তু অন্যরা ধাতুর সঙ্গে বিক্রিয়া করতে পারছে না, কারণ বাকিরা নিজেরাই মেটালের সাথে কি রিয়াকশন করবে। বোরন যেহেতু নন মেটাল, তাই ও অন্য মেটালের সাথে রিয়াকশন করতে পারছে, তো কমন সেন্স। মেন পয়েন্টগুলো ওখানে বেরিয়ে গেল। এবার বোরনকে আমরা নেচারে কি কি আকারে পাই, যে আকারে পাই একটাকেই আমি মনে রাখতে বলছি, সেটা হচ্ছে বোরাক্স। একটু বাদেই বোরাক্স নিয়ে অনেক কিছু আলোচনা করতে হবে, তো অলরেডি পড়ে রাখ। তাহলে বোরাক্স কি, Na2B4O7.10H2O, দিস ইজ ইওর বোরাক্স, এই আকারে পাওয়া যায়, এবং আরো অনেক এক্সাম্পল আছে। বোরাক্সটাই মনে রাখতে হবে, ঠিক আছে, বোরাক্স মনে রাখলেই মোর দ্যান এনাফ। বেশ, এবার চলে আসি বোরনের বিভিন্ন ধর্ম। ওই যে বোরনের যে অ্যালোট্রপ আছে, সেই অ্যালোট্রপ গুলো নিয়ে আমরা একটু পড়বো। তাহলে বোরন একটা ধূসর বর্ণের ধাতব দ্যুতিযুক্ত, ধাতব দ্যুতি আছে, ধাতুর মতো কালার শো করছে, কিন্তু এটা একটা অধাতব মৌল, ঠিক আছে, ধাতুর মতো প্রপার্টি শো করলে এটা একটা অধাতব মৌল, মনে রাখতে হবে। যা তাপ আর তড়িতের কুপরিবাহী হবে, যেহেতু অধাতু, কমন জিনিস, সেগুলোই মার্ক করছি। ধাতব প্রকৃতি হলো বোরনকে অর্ধধাতু বা তুই সেমি মেটাল বলতে পারিস, ঠিক আছে। যাই হোক, এদের যে রূপভেদ, কি কি রূপভেদ আছে ভালো করে পড়তে হবে। বোরনের যে দুটো রূপভেদ আছে, একটাকে আমরা বলবো নিয়তাকার বোরন, আর একটাকে বলবো অনিয়তাকার বোরন। নিয়তাকার মানে যে ক্রিস্টালাইন, যে যাদের সার্টেন একটা ইউনিট সেলের একটা জিওমেট্রিক্যাল প্যাটার্ন রয়েছে 3 ডাইমেনশনাল স্পেসে, ওই জিওমেট্রিক্যাল প্যাটার্নটাই বারবার রিপিট হচ্ছে। ক্রিস্টালাইন সাবস্টেন্স, যেটা আয়নিক বন্ড বলতে গিয়ে বলেছিলাম, সেই ক্রিস্টালাইন সাবস্টেন্স নিয়তাকার বোরন। এবং একটা অ্যামরফাস মানে অনিয়তাকার বোরনও শো করবে, মানে যেখানে ওরকম কোনো অ্যারেঞ্জমেন্ট নেই, যেটা বারবার রিপিটিং হচ্ছে, মানে ওরকম কোনো রিপিটিং অ্যারেঞ্জমেন্ট থাকছে না, সেটা অনিয়তাকার বোরন। নিয়তাকার বোরন আবার 3 টাইপের। নিয়তাকার বোরন 3 টাইপের মধ্যে কি আছে, আলফা রম্বোহেড্রাল, বিটা রম্বোহেড্রাল আর টেট্রাগোনাল, এই 3 টাইপের হয়। সমস্ত যে কেলাসাকার বোরনে B12 আইকোসাহেড্রাল একক থাকে, যার 12টি শীর্ষবিন্দু এবং 20টি পৃষ্ঠতল আছে, এটুকু মনে রাখলেই হবে, ঠিক আছে। প্রতিটা কেলাসাকার B12 ফরম্যাটে থাকে, যেটা আইকোসাহেড্রাল ইউনিট হিসাবে থাকছে, এরকম টাইপের দেখতে হয়। এতটা ইনফরমেশন তোর জন্য মোর দ্যান এনাফ, ঠিক আছে। এবার তোকে আসতে হবে নিয়তাকার বোরনের রিয়াকশন, অনিয়তাকার বোরনের রিয়াকশন। গুড নিউজ হচ্ছে নিয়তাকার বোরন তেমন কিছু রিয়াকশন করে না। দেখ, নিয়তাকার বোরন কি, নিয়তাকার বোরনের রাসায়নিক সক্রিয়তা নেই বললেই চলে। নিয়তাকার বোরন HCl HCF দ্বারা আক্রান্ত হয় না। এইগুলো মিশ্রণের সঙ্গে নিয়তাকার বোরনকে উচ্চ উষ্ণতায় গলালে এটি জারিত হয়ে সোডিয়াম বোরেট তৈরি করে, এই হচ্ছে ব্যাপার। নিয়তাকার বোরের থেকে কোনো ঝামেলাই নেই, তাই আমি স্কিপ করে যাচ্ছি। সমস্যাটা কোথা থেকে পড়তে হবে, মেন রিয়াকশন করবে অনিয়তাকার বোরন। অনিয়তাকার বোরনের আমি যদি প্রথম রিয়াকশন দেখি, অনিয়তাকার বোরন অপেক্ষাকৃত সক্রিয় পদার্থ। বাতাসে মানে অক্সিজেনের প্রেজেন্সে যদি রিয়াকশন হয়, অনিয়তাকার বোরন অক্সিজেনের সাথে রিয়াকশন করে B2O3, যেমন Al2O3, সেরকমই B2O3 তৈরি করে। লালাভ শিখায় জ্বলে ওঠে, কালারটা লালাভ শিখা হয়, ঠিক আছে, এবং জারিত হয়ে সেটা ফার্দার বোরন ট্রাই অক্সাইড তৈরি করছে। বেশ, আর কি হতে পারে, বোরন নাইট্রোজেনের সাথে রিয়াকশন করে বোরন নাইট্রাইড তৈরি করে, Bn, বেশ, নাইট্রাইড গঠন করতে পারে। বেশ, এবার আর কি আছে, তীব্র ক্ষারের সাথে রিয়াকশন, তাহলে অনিয়তাকার বোরন ক্ষারের সাথে রিয়াকশন করেছে, K2BO3 পটাশিয়াম বোরেট তৈরি করে, বাকি হাইড্রোজেন গ্যাস তৈরি হয়। তাহলে বোরনের সাথে বেসের সাথে এই টাইপের রিয়াকশন করে। আর কি টাইপের রিয়াকশন করে, জারক অ্যাসিডের সাথে যদি রিয়াকশন করে, তাহলে যে অ্যাসিডগুলো কাউকে জারিত করে দেবে, মানে সেই অ্যাসিডগুলো নিজে বিজারিত হচ্ছে, ঠিক আছে। তাহলে জারক অ্যাসিড মানে যে অ্যাসিডগুলো অন্য কাউকে জারিত করে, যে অন্য কাউকে জারিত করে সে নিজে কি হয়, বিজারিত হয়। তাহলে গাঢ় H2SO4 HNO3 ভালো করে মনে রাখ, এই অক্সিডাইজিং এজেন্টগুলো বা জারক অ্যাসিডগুলোকে ভালো করে চিনে রাখ অলরেডি। তাহলে পরের বছর যখন রেডক্স, পরের বছর কেন, পরের সেমিস্টারে রেডক্স পড়ালে তখন দেখতে পাবি। তাহলে গাঢ় H2SO4 HNO3 প্রভৃতি জারক অ্যাসিডের সঙ্গে অনিয়তাকার বোরন রিয়াকশন করে বোরিক অ্যাসিড উৎপন্ন করে। এটা পড়তে হবে, কারণ বোরিক অ্যাসিড প্রিপেয়ার হচ্ছে। আবার বোরিক অ্যাসিডকে যখন আলাদা করে একটু বাদে পড়বো বোরনের ইম্পর্টেন্ট কম্পাউন্ডসের আন্ডারে, তখন কিন্তু তোর আবার এই রিয়াকশনটা আসবে।
তাহলে H2SO4 এর সাথে B রিঅ্যাকশন করে H3BO3, HNO3 এর সাথে রিঅ্যাকশন করে H3BO3, সাইড প্রোডাক্টে H2SO4 সালফিউরিক অ্যাসিড ইউজ করলে SO3 বেরোবে, নাইট্রিক অ্যাসিড ইউজ করলে NO2 বেরোবে। এই হচ্ছে ব্যাপার। জারণ ধর্ম তুই যদি বলিস তাহলে জারণ ধর্ম কি মেটালের সাথে রিঅ্যাকশন করতে পারছে, ওই যে বললাম মেটালের সাথে রিঅ্যাকশন করে, এটা যেহেতু নন মেটাল তাহলে Mg3B2, ক্যালসিয়াম রিঅ্যাকশন করলে Ca3B2, এরকম টাইপের কি ধাতব বোরাইড যৌগ তৈরি করতে পারে। ফ্লুরিনের সাথে রিঅ্যাকশন করতে পারে, বোরন ট্রাইফ্লোরাইড তৈরি করে, F2BF3 Cl3 এরকম টাইপের রিঅ্যাকশন করছে। এছাড়া তুই যদি জলের মধ্যে এই যে BeCl3 কে জলের মধ্যে গুলে দিস তাহলে ওটা আবার H3BO3 তৈরি করবে। এই রিঅ্যাকশনগুলো আগে বলা হয়েছে। কার্বনের সাথে রিঅ্যাকশন, এই রিঅ্যাকশনটাকে আবার একটু ভালো করে পড়। কার্বনের সাথে রিঅ্যাকশন করে বৈদ্যুতিক চুল্লিতে রিঅ্যাকশন মানে হাই টেম্পারেচারে তুই যদি রিঅ্যাকশন করিস, বোরন কার্বাইড B4C বলে একটা কম্পাউন্ড তৈরি হয়, যেটা অত্যন্ত কঠিন একটা পদার্থ। ঠিক আছে, তাহলে B4C ভেরি হার্ড একটা সাবস্টেন্স, যদিও এর কাঠিন্যটা হীরকের ডায়মন্ডের থেকে কোনো মতেই বেশি নয়। ডায়মন্ডের থেকে এর কাঠিন্যটা কোনো মতেই বেশি নয়, তবে এটা খুব শক্ত একটা পদার্থ তৈরি হয়, যেটা তোর বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে বিভিন্ন কাজে ব্যবহার হচ্ছে। তাহলে বোরনের সাথে কার্বন রিঅ্যাকশন হলে B4C বলে একটা কম্পাউন্ড তৈরি হয়। ঠিক আছে, এছাড়া B2O3 সাথে বেশি পরিমাণ কার্বনের রিঅ্যাকশন করলেও তোর B4C তৈরি হতে পারে। তাহলে এই কটা রিঅ্যাকশন ভালো করে দেখবি যে তোর কি না, এখানে বায়ুর সাথে রিঅ্যাকশন দেখে নিলি, ক্ষারের সাথে রিঅ্যাকশন দেখলি, জারক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দেখলি, ধাতুর সাথে রিঅ্যাকশন করলে ধাতব তার জারণ ধর্মটা প্রদর্শন করছে, আর বোরন কার্বাইডটা দেখে নিলি, বাস। এবার এখানে বোরনের কিছু ইউজ আছে, এই বলেছিলাম ইউজগুলো তো আমি লাইন বাই লাইন পড়ছি না, কি বলবো, বুলেট প্রুফ জ্যাকেটে ইউজ হয়, এখানে আবার নিউক্লিয়ার রিঅ্যাক্টরে ইউজ হচ্ছে, বা এখানে অর্ধপরিবাহী রূপে বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্র অর্ধপরিবাহী রূপে ব্যবহৃত হয়। এইসব জিনিসপত্র আমি কি লাইন বাই লাইন পড়ি, একটা দুটো করে তার ব্যবহারগুলো পড়ে নেবি নিজের মতো, যদি ব্যবহার খুব একটা জানতে চায় না বাচ্চা ছেলের কোশ্চেন। এবার বোরনের কতগুলো গুরুত্বপূর্ণ যৌগ সম্বন্ধে আমরা পড়বো। বললাম বোরাক্স, তাহলে আবার বোরাক্স তুই যদি আগে স্কিপ করে আসতি তোর বোরাক্স স্কিপ হয়ে গেলেও কিছু চাপ নেই, তোকে এখানে বোরাক্সকে ভালো করে পড়তে হবে। তাহলে দিস ইজ ইয়োর বোরাক্স। বোরাক্সকে বাংলাতে আরেকটা এর নাম হচ্ছে সোহাগা। সো বোরাক্স পড়তে হবে, এগুলো সব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। তাহলে বোরাক্স হচ্ছে Na2B4O7.10H2O, অথবা এটাকে আদতে এটাতে এক জায়গায় ক্লাস্টার করে যতগুলো সোডিয়াম, যতগুলো বোরন, যতগুলো অক্সিজেন এক জায়গায় লেখা হয়েছে। আদতে কম্পাউন্ডটা কি Na2, যেটা লেখা হয়েছে 4টে বোরন, এই যে O7 লিখে দেওয়া হয়েছে, O7 মানে এখানে 5টা গুণ 5টা, আর এই ভিতরে টোটাল যা রয়েছে আর বাকি 10H2O তে রয়েছে। তাহলে এইভাবে টোটাল ক্যালকুলেট করে ভিতরে করা রয়েছে। তো অর এটাকে আমরা লিখতে পারি B4O5OH4.8H2O, যেটাকে এক জায়গায় করে ধরলে এই জিনিসটা আসে। এবার এখান থেকে কি পড়তে হবে, Na2B4O7.10H2O মনে রাখ। এবার দেখ বোরাক্স এর আদতে নাম কি, সোডিয়াম টেট্রা, এই দেখ টেট্রা বোরেট বলা আছে, আমি টেট্রা ওই হাইড্রোক্সাইডে মার্ক করলাম, সরি, টেট্রাবোরেট। তাহলে টেট্রাবোরেট ডেকাহাইড্রেট হলো বোরনের একটি গুরুত্বপূর্ণ যৌগ। দিস ইজ ইয়োর বোরাক্স। তাহলে কি সোডিয়াম, আর যদিও এই মেন স্ট্রাকচারই আমি মার্ক করি, এখানে মার্ক করার থেকে মেন যৌগে আমি মার্ক করি, মানে যেটা এক জায়গায় ক্লাস্টার করে দেওয়া আছে ওখানে যদি বলি, তাহলে সোডিয়াম টেট্রাবোরেট ডেকাহাইড্রেট, দ্যাট মিন 10টা জল। ডেকাহাইড্রেট হলো বোরনের একটা গুরুত্বপূর্ণ কম্পাউন্ড। এতে এই যে এই জায়গাটা, এতে B4O5OH4 এই যে একটা টেট্রা নিউক্লিয়ার একক থাকে, টেট্রা নিউক্লিয়ার একটা একক এর মধ্যে থাকছে। ঠিক আছে, সুতরাং এর সঠিক সংকেত আমরা যদি বলি Na2B4O5OH4.8H2O, এটা হচ্ছে ওর সঠিক সংকেত, যেখানে এই যে 2- আয়নটিতে 2টি BO3 এবং 2টি BO4 একক থাকে। এই ইনফরমেশনগুলো খুব ভালো করে লাগবে, কারণ তোকে যখনই বোরাক্স সম্বন্ধে ইনফরমেশন জানতে চাইবে, এই ইনফরমেশনগুলো আসবে, যে জায়গাগুলো আমি হাইলাইট করলাম। তাহলে এর মধ্যে এরকম একটা ইউনিট থাকে, টেট্রা নিউক্লিয়ার একটা ইউনিট থাকে। এটা এই জিনিসটা কি না, এক সেকেন্ড দাঁড়া, এই জিনিসটা তোর দুটো BO3 আর দুটো BO4 একক নিয়ে তৈরি, এই হচ্ছে ব্যাপার। আর 10টি কেলাস জলের মধ্যে, যে 10টা কেলাস জল দেখছিস তার মধ্যে দুটো আয়ন গঠনে যুক্ত থাকে এবং বাকি 8টা জল কেলাস অণু হিসেবে থাকে। তাহলে এটাও ইনফরমেশন। এই যে 10H2O লিখছি, 10H2O এর মধ্যে দুটো আয়ন গঠনে যুক্ত এবং বাকি যে 8টা অণু কেলাস জল যেরকম থাকে কেলাস গঠনে থাকে। তাহলে এই ছোট ছোট ইনফরমেশন গুলো লাগবে যদি বোরাক্স সম্বন্ধে তোকে স্টেটমেন্ট বেস কোশ্চেন দেয়, এবং MSQ তে এরকম টাইপের কোশ্চেন আসার চান্স হাইয়েস্ট। WBJE তে এরকম টাইপের কোশ্চেন কিন্তু করতে ওরা পছন্দ করে এই ইম্পর্টেন্ট কম্পাউন্ড গুলো থেকে। তাহলে এই ইনফরমেশন গুলো তোকে মনে রাখতে হবে। এবারে এই ইউনিটটার দিকে আমি যদি তাকাই, এই ইউনিটটা থেকেও আমরা বেশ কিছু ইনফরমেশন পাবো। আমি জুম ইন করি, এই ইউনিটটার দিকে ভালো করে তাকাতে হবে। তাহলে দেখ 4টে বোরন আছে, B4 1 2 3 4 5, 5টা B4O5 দেখতে পেলি,
একটা দুটো তিনটে চারটে, দেখতে পাওয়া গেছে চারটে কি OH, আর যে 2 মাইনাস রেখেছিলি এই বোরন আর এই বোরন, এই দুটো বোরনে 2 মাইনাস চার্জ। এই হচ্ছে গল্প। তো প্রতিটা বোরনের যদি হাইব্রিডাইজেশন, যদি এই দুটো মানে এখানে দু ধরনের হাইব্রিডাইজেশন বর্তমান, সব দিকে তাকাতে হবে। যে দুটো নেগেটিভলি চার্জ বোরন সেই বোরন দুটোর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3 এবং এই বোরনগুলো হচ্ছে চতুস্তলকীয় আকারে থাকবে। আর যে বোরনটার এরকম অবস্থায় আছে এটার হাইব্রিডাইজেশন হচ্ছে কি sp2, তাহলে এটা ত্রিকোণীয় সমতলীয় আকারে থাকবে। তাহলে যদি আবার কোশ্চেন আসতে পারে এই যে B4O5 OH হোল 4 2 মাইনাস ইউনিটটা রয়েছে, এখানে কতগুলো BO3 কতগুলো BO4 ইউনিট থাকে, প্রথম কথা হলো। দ্বিতীয় কথা গেল এখানে যে 10টা জল দেখতে পাচ্ছি তার মধ্যে কোন জলটা কোন কাজে লাগছে সেটা একটা প্রশ্ন যেতে পারে। এই যে আমরা বোরাক্সে এই ইউনিটটা একটা টেট্রা নিউক্লিয়ার একক থাকে, এই ইউনিটটা এরকম করে দিতে পারে B4O5 OH হোল 4 1 মাইনাস করে দিল, বা নেগেটিভ চার্জটা দিল না, সেক্ষেত্রে ভুল হবে। তাহলে তোকে এক্স্যাক্টলি জানতে হবে এটা তার ভিতরে একটা ইউনিট থাকে। এই পার্টিকুলার ইউনিটটার মধ্যে দু টাইপের বোরন আছে, দুটো sp2 হাইব্রিডাইজড আছে, দুটো sp2 হাইব্রিডাইজড আছে লাল কালারে, আর দুটো sp3 হাইব্রিডাইজড আছে। ঠিক আছে, এই ইনফরমেশন গুলো কিন্তু রিটেন করতে হবে, কারণ এখান থেকে কোশ্চেন এভাবে করে দেবে। আর কিছু নেই, টোটাল স্ট্রাকচারটা দেখে নিন। এখানে স্ট্রাকচার বেশ খুব কোশ্চেন করে। এরপরে যখন আমরা নাইট্রোজেনের গ্রুপে যাব ওখানেও বেশ ফসফরাস নিয়ে বেশ কিছু কম্পাউন্ড আছে, সালফারের গ্রুপে বেশ কিছু কম্পাউন্ড আছে, অ্যাসিড গোছের কম্পাউন্ড আছে। ওই অ্যাসিডগুলোর স্ট্রাকচার খুব ইম্পর্টেন্ট, কটা ফসফরাস অক্সিজেন ফসফরাস লিঙ্কেজ আছে, এরকম টাইপের প্রচুর প্রশ্ন হয়, যেটা বোরাক্স থেকেও হতে পারে। সো বোরাক্সের এই স্ট্রাকচারগুলোর দিকে ভালো করে। আচ্ছা একটা কোশ্চেন বলতে আমার মনে পড়লো, এখানে টোটাল কতগুলো BOB লিঙ্কেজ আছে তুই যদি আমি ক্যালকুলেট করার চেষ্টা করি, এটা একটা কোশ্চেন হতে পারে। কতগুলো আমার কাছে BOB লিঙ্কেজ আছে, কতগুলো কি বললাম BOB লিঙ্কেজ, বোরন অক্সিজেন বোরন লিঙ্কেজ এখানে কতগুলো আছে আমরা গুনি। বোরন অক্সিজেন বোরন লিঙ্কেজ একটা, বোরন অক্সিজেন বোরন লিঙ্কেজ দুটো, বোরন অক্সিজেন বোরন লিঙ্কেজ তিনটে, বোরন অক্সিজেন বোরন লিঙ্কেজ চারটে। তাহলে একটা দুটো তিনটে চারটে, আর এটা একটা, তাহলে 5টা BOB লিঙ্কেজ আছে। ঠিক আছে, আর BOH লিঙ্কেজের যদি কথা বলি, যদিও এটা তোর কাছে কখনোই জানতে চাইবে না, এটাই ইম্পর্টেন্ট, BOB লিঙ্কেজ কতগুলো আছে জানতে চাইবে। BOH লিঙ্কেজের কথা যদি বলি, এখানে একটা দুটো তিনটে চারটে, এটা চারটে, যদিও এটা অতটা লাগছে না আমি কেটে দিলাম। BOB লিঙ্কেজ এখানে কতগুলো আছে সেটা তোকে হুঁশ রাখতে হবে। তাহলে একটা এখানে, দুটো তিনটে চারটে, আর BOB উপর দিয়ে একটা অ্যাবভ দ্য প্লেন এখানে একটা, তাহলে 5টা লিঙ্কেজ আছে আমার BOB। ঠিক আছে, তাহলে এটাও আরেকটা এখান থেকে ইনফরমেশন হতে পারে। এই স্ট্রাকচার গুলো থেকে কিন্তু এরকম টাইপের প্রশ্ন এরা খুব করে। এবার এখানে কোথা থেকে পাওয়া যায়, এই যে টিঙ্কেল আছে, প্রাকৃতিক বোরাক্সকে টিঙ্কেল, প্রাকৃতিক যে প্রাকৃতিক বোরাক্সকে আমরা টিঙ্কেল বলবো। এটা জাস্ট একটা কি বলবো ওই জিকের মতো একটা ইনফরমেশন। কোথাও যদি টিঙ্কেল নাম দিয়ে কোশ্চেন দেয় যেন ওটা বুঝতে অসুবিধা না হয় যে বোরাক্সকেই বলতে চেয়েছে, সে যেটা বললাম। টিঙ্কেলের মধ্যে অলমোস্ট 50% বোরাক্স থাকে। বেশ, টিঙ্কেল ওয়ার্ডটা যদি দেয় তাহলে সেটা বোরাক্সকেই বলতে চেয়েছে। এছাড়া বোরিক অ্যাসিডকে ফুটিয়ে এগুলো প্রিপেয়ার করার মধ্যে বোরিক অ্যাসিডকে তুই যদি দেখ জায়গাগুলো, বোরিক অ্যাসিডকে তুই যদি রিয়াকশন করাস, বোরিক অ্যাসিডকে তুই যদি সোডা ভস্যের সাথে তুই Na2CO3, সোডা ভস্য কেন বলে, সোডা অ্যাশ কেন বলে, আগের তো আমরা এটা প্রিপারেশন পড়লামই, তাই না, আগের চ্যাপ্টারে। বেশ, সেখান থেকে আমরা বোরাক্স তৈরি করতে পারি। ফিজিক্যাল প্রপার্টির মধ্যে এটা একটা কেলাসাকার কঠিন পদার্থ, গরম জলে বেশি দ্রাব্য এসব বলেছে। এটাকে স্বর্ণকারের সোহাগা, এই যে যেটা বলেছে যে পেন্টাহাইড্রেট, এটা একটা জানতে চাইতে পারে, দাঁড়া জুম আউট করে, এগুলো সব ছোট 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 ইনফরমেশন। স্বর্ণকারের সোহাগা কাকে বলে, তাহলে হতে পারে যে 62 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতার উপরে বোরাক্স কেলাসিত হয়ে সোডিয়াম টেট্রাবোরেট পেন্টাহাইড্রেটে পরিণত হয়। ডেকাহাইড্রেট থেকে পেন্টাহাইড্রেট, এই যে এখানে ডেকাহাইড্রেট দেখতে পাচ্ছি, সেখান থেকে পেন্টাহাইড্রেটে কনভার্ট হয়। দ্যাট মিনস 10টা জলের জায়গায় 5টা জল, এটাকেই আমরা স্বর্ণকারের সোহাগা বলবো। এই হচ্ছে ব্যাপার, আর তেমন কিছু নেই। এবার কেমিক্যাল রিয়াকশনের ক্ষেত্রে এবার একটা ইম্পর্টেন্ট রিয়াকশন আসছে এখানে পরপর। উপরের প্যারাগ্রাফে যেটা দেখছি সেটা একটা কোশ্চেন প্রিভিয়াস এর এসেছে, এটা একটা কোশ্চেন, এটাও প্রিভিয়াস এর এসেছে। এইখান থেকে ভালো করে পড়তে হবে। আবার খুব ইম্পর্টেন্ট জায়গা, একদম স্টার দিয়ে এখান থেকে পড়তে হবে। এটা আমার স্টার, আবার এই যে টেবিলটা দিয়েছে এটাও আমার স্টার। একদম পরীক্ষাতে নিচে যে রিয়াকশন, কেমিক্যাল রিয়াকশন আছে সমস্ত কিছু ড্র করে দিতে হবে, ফুল মার্কস। ভালো করে প্র্যাকটিস করতে হবে এই জায়গাটা, আসার চান্স কিন্তু হাই। তাহলে কোশ্চেন কি বলেছে আগে পড়ি, জলীয় দ্রবণে কি ঘটছে ব্যাপারটা। বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির, স্টেটমেন্ট বেস কোশ্চেন। প্রথমে এখান থেকে স্টেটমেন্ট বেস কোশ্চেন হতে পারে। বোরাক্সের জলীয় দ্রবণ কি প্রকৃতির, বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতি যদি দেয়, স্টেটমেন্ট 1, বোরাক্সের জলীয় দ্রবণ
aqueous solution of borax is basic in nature. True or false? True. এবার কেন true, কেন এটা বেসিক ক্যারেক্টার শো করবে সেটা আমরা পড়বো। তাহলে বোরাক্সকে জলীয় দ্রবণ মানে জলে যদি গুলি দিই, জলে গুলে দিলে ওটা আর্দ্র বিশ্লেষিত হবে, দ্যাট মিনস হাইড্রোলাইজড হবে, হাইড্রোলিসিস হচ্ছে ওখানে। আর্দ্র বিশ্লেষিত হয়ে দু ধরনের প্রোডাক্ট দেবে, একটা NaOH দেবে যেটা হচ্ছে স্ট্রং বেস, আর একটা দুর্বল অ্যাসিড H3BO3 বোরিক অ্যাসিড তৈরি করবে। তাহলে একটা স্ট্রং বেস তৈরি করবে আর একটা উইক অ্যাসিড H3BO3 তৈরি করবে। স্ট্রং অ্যাসিড, স্ট্রং ইলেকট্রোলাইট, এগুলো সব ইলেকট্রোলাইট। স্ট্রং আর উইক ইলেকট্রোলাইটের মিনিংটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট সলিউশনে গেলে যতগুলো স্ট্রং ইলেকট্রোলাইটকে তুই দিবি 100টা মলিকিউল যদি NaOH দিস 100টা মলিকিউলই ভেঙে যাবে। কিন্তু উইক ইলেকট্রোলাইটের ব্যাপারটা হচ্ছে তুই যতগুলো মলিকিউল দিবি প্রতিটা মলিকিউল ভাঙবে না অ্যাকোয়াস সলিউশনে গেলে। এটার উপরে নির্ভর করে আমরা আয়নিক ইকুইলিব্রিয়াম পড়বো, চিন্তা নেই। নেক্সট সেমিস্টারেই আমাদের আয়নিক ইকুইলিব্রিয়াম আছে, আয়নীয় সাম্যাবস্থা মানে সাম্যাবস্থা যে চ্যাপ্টারটা, ওখানে এগুলো নিয়ে এই উইক ইলেকট্রোলাইটের উপরেই গোটা চ্যাপ্টারটা। তাহলে উইক ইলেকট্রোলাইট মানে হচ্ছে ধর তুই 100টাই উইক ইলেকট্রোলাইট দিয়েছিস, 100টা উইক ইলেকট্রোলাইটের মধ্যে 100টাই কিন্তু ব্রেক করবে না সলিউশনে গেলে, তার মধ্যে হয়তো 5টা 10টা 20টা, এটা সংখ্যাটা অনেকটা হাই, 10 টু অনেক লো রেঞ্জে থাকবে। আমি বোঝানোর জন্য বলছি, লেটস সে 100টার মধ্যে 10টা H3BO3 ব্রেকডাউন করলো, ভাঙলো আয়নে, ঠিক আছে। বাকি কি, বাকি 90টা আনহাইড্রো মানে ভাঙছেই না। যেমন আমি যদি অ্যাসিডিক অ্যাসিড নিয়ে বলি, যেটা আমরা ভিনিগার আকারে খাই, তাহলে অ্যাসিডিক অ্যাসিড নিয়ে আমরা যদি বলি, অ্যাসিডিক অ্যাসিডে তুই যদি 100টা মলিকিউল অ্যাসিডিক অ্যাসিডের দিস, 100টা ব্রেকডাউন করবে না, 100টার মধ্যে লেটস সে 10টা ব্রেকডাউন করলো, মানে CH3C ডবল ও মাইনাস আর H প্লাস আয়নে ভেঙে গেল সলিউশনে। বাকি 10টা যদি ভাঙে, বাকি 90টা ভাঙেনি, যেমন না ভাঙা অবস্থায় আছে সেরকমই। আর স্ট্রং ইলেকট্রোলাইট কি যতগুলো দিয়েছিস প্রতিটাই সলিউশনে গেলে ভেঙে যাবে, এখানে সেরকমই। তীব্র ক্ষার NaOH সলিউশনে গেলে প্রতিটা NaOH যতগুলো NaOH পার্টিকেল তৈরি হলো প্রতিটাই ভেঙে যাবে, কিন্তু H3BO3 দুর্বল অ্যাসিড হওয়ার জন্য প্রতিটা ভাঙছে না। এখান থেকেই তাহলে জলীয় দ্রবণে H3BO3 এর বেশিরভাগ গিয়ে অনুরূপে বর্তমান করে। অনুরূপে বর্তমান করে মানে এটা ভেঙে গিয়ে আয়ন রূপে বর্তমান করে না, অনুরূপে আনডিসোসিয়েটেড ফরম্যাটে থাকে। এবং NaOH তীব্র ক্ষার বলে সম্পূর্ণ আয়নিত হয়ে দ্রবণে OH মাইনাস আয়নের আধিক্য ঘটায়। তাহলে NaOH দ্রবণে অনুরূপে অবস্থান করে না, দ্রবণে আয়ন রূপে অবস্থান করে, ঠিক আছে। তাই দ্রবণটি ক্ষারীয় হয়, এটা হচ্ছে কথা। এবার কি বাকি তো নির্দেশ দিয়ে মানে একটা ইন্ডিকেটর ইউজ করলাম, মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর ইউজ করে টাইট্রেশন করে দেবে, ঠিক আছে। এবার তোকে কি লিখতে হবে, বোরাক্সকে জলে দিলি H3BO3 তৈরি হলো, NaOH তৈরি হলো, তাহলে এটা হচ্ছে তোর মেন রিয়াকশন। দিয়ে এটা লেখার পর তোকে তলাতে এটা লিখে দিতে হবে, লিখে দেওয়ার পর তুই এই কথাটা তুই উপরে লিখেছিস, এটা মেন হলো। এবার এর পরের লাইনে বলেছে এবার অ্যাসিড বেস টাইট্রেশন করলে তুই যেহেতু এটা বেসিক সলিউশন তৈরি করছে, তাহলে বোরাক্সের জলীয় দ্রবণে তুই যদি HCl দিস, এই HClটা কি করবে, বোরাক্সের জলীয় দ্রবণের যে বেসটা তৈরি হচ্ছে, ঠিক আছে, স্ট্রং অ্যাসিড দিয়েছিস, এই যে বেসটা তৈরি হচ্ছে স্ট্রং বেস, এই অ্যাসিডটা এই বোরাক্সের জলীয় দ্রবণে তৈরি হওয়া এই স্ট্রং বেসটাকে রিয়াকশন করে সেটাকে NaCl তৈরি করবে, আর বাকি তো H3BO3 তৈরি হচ্ছে। দ্যাট মিনস মোদ্দা কথা ওই যে এক্সট্রা বেসটা তৈরি হচ্ছে, এই এক্সট্রা বেসটা অ্যাসিডের প্রেজেন্সে নিউট্রালাইজ হয়ে যাচ্ছে, এটা বলতে চাইছি। বেশ, সো তার জন্য সেকেন্ড ইকুয়েশনটা লিখেছে। তুই সেকেন্ড ইকুয়েশনটা না লিখলেও পরীক্ষাতে এই ফার্স্ট ইকুয়েশনটা লিখবি, কোশ্চেন আসবে বোরাক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় কেন হয়, উত্তরটা লিখবি, উত্তরটা লেখার পর যে ইকুয়েশনটা আমি বক্স দিয়ে ঘিরে দিয়েছি সেই ইকুয়েশনটা লিখবি, ঠিক আছে। এবার নেক্সট কোশ্চেন, বোরাক্সের জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণটির বর্ণ গোলাপি লাল হয়, এই অবস্থায় গ্লিসারল যোগ করলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। গ্লিসারল যোগ করলে দ্রবণটা বর্ণহীন হয়ে যায়, আমি পরে আসছি, আগে প্রথম লাইনটা দেখ। বলেছে বোরাক্সের জলীয় দ্রবণে কি, বোরাক্সের জলীয় দ্রবণে ফেনলফথ্যালিন যোগ করলে দ্রবণটি গোলাপি লাল হয়। ফেনলফথ্যালিন কি, ফেনলফথ্যালিন হচ্ছে এক ধরনের অ্যাসিড বেস ইন্ডিকেটর, ঠিক আছে। অ্যাসিড বেস টাইট্রেশনে ইন্ডিকেটর হিসেবে কাজ করে, যে আমার টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে নাকি সেটা তো চোখে দেখে তুই বুঝতে পারছিস না। টাইট্রেশন মানে যতগুলো H প্লাস আয়ন আছে ঠিক ততগুলো OH মাইনাস আয়ন এলে ওভারঅল সলিউশনটা হয়ে যাবে নিউট্রাল। আয়নিক ইকুইলিব্রিয়াম পড়াতে দে, তাহলে সেখানে ডিটেলে বলতে পারবো। সো কি না, টাইট্রেশন মিনিংটা হচ্ছে যেখানে সলিউশনে ধর তুই একটা বিকারের মধ্যে অ্যাসিড নিয়েছিস, অ্যাসিড মানে H প্লাস আয়ন, উপর থেকে বেস অ্যাড করছিস বুড়ের থেকে ফোটা ফোটা করে, তাহলে তোর বিকারে যতগুলো H প্লাস আয়ন রয়েছে ওই উপর থেকে ফোটা ফোটা করে বেস পড়ছে NaOH, তাহলে এরকম করে ফোটা ফোটা করে বেস অ্যাড করতে করতে মানে OH মাইনাস আয়ন অ্যাড করতে করতে একটা টাইমে H প্লাস আয়ন, বিকারে যে H প্লাস আয়ন রয়েছে তার কনসেন্ট্রেশনের সাথে উপর থেকে যে OH মাইনাস আয়ন পড়ছে তার কনসেন্ট্রেশনটা সমান হয়ে যাবে, মানে আমার টাইট্রেশন কমপ্লিট, নিউট্রালাইজ হয়ে গেছে। এবার এই অ্যাসিড বেস টাইট্রেশনে আমরা বিভিন্ন ধরনের ইন্ডিকেটর ইউজ করি, তার মধ্যে একটা সবথেকে ফেমাস ইন্ডিকেটর বলতে পারিস বা ল্যাবরেটরিতে কাজ টাইট্রেশন করাবে যখন 11-12 যে ক্লাসেই হোক,
সেখানে প্রথম যে অ্যাসিড বেস টাইট্রেশন করবি সেখানে ফেনলফথ্যালিন ইন্ডিকেটর দিয়েই কাজ করবি, ঠিক আছে? 100% চান্স এটাই যে তুই ফেনলফথ্যালিন দিয়ে ইন্ডিকেটরটা আকারে ইউজ করবে। ফেনলফথ্যালিন কি করে, ফেনলফথ্যালিন অ্যাসিড বেস টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে নাকি সেটা তোকে ইন্ডিকেট করে দেয়, তাই নির্দেশক বলে, ইন্ডিকেটর। কারণ তুই তো চোখে দেখে বুঝতে পারছিস না, আচ্ছা আমার H+ আয়নগুলো ঘোরাঘুরি করছে, ও H- আয়ন পড়লো, যতগুলো H+ ঠিক ততগুলো H- রিয়াকশন করে গেল, কমপ্লিট থামিয়ে দিলি। চোখে তো দেখতে পাচ্ছিস না, চোখে দেখতে পাওয়া গেলে তো এত সমস্যাই ছিল না। সমস্যাটা তৈরি হচ্ছে কেন? সমস্যাটা তৈরি হচ্ছে কারণ তুই চোখে দেখতে পাচ্ছিস না বলে ইন দ্য ফার্স্ট প্লেস। তো এটাই প্রবলেম। তাহলে কি করবে, ইন্ডিকেটর গুলো তোকে বলে দেবে যে টাইট্রেশনটা কমপ্লিট হয়েছে। এই যে ফেনলফথ্যালিন অ্যাসিডিক সলিউশনে কোনো কালার ইম্পার্ট করে না। হ্যাঁ, এবার নির্দেশক হিসেবে কি করে কাজ করে, ওই ফেনলফথ্যালিন গুলো অ্যাসিডিক রেঞ্জে, ফেনলফথ্যালিন গুলো নয়, ইন্ডিকেটর গুলো অ্যাসিডিক রেঞ্জে এক ধরনের কালার শো করে, বেসিক রেঞ্জে মানে যখন ক্ষারীয় সলিউশন হবে তখন আরেক ধরনের কালার শো করে। হতে পারে একজন কালারলেস, অন্য একটা জায়গাতে কালারফুল, হতে পারে দুটোতেই কালারফুল, যাই হোক না কেন আলাদা আলাদা কালার হতে পারে। সেই কালারের মধ্যে ট্রান্সপারেন্ট মানে নো কালারটাও একটা কালারের মধ্যেই ধরছে, ঠিক আছে? কারণ নো কালার টু কালার তাতেও আমরা বুঝতে পারছি, একটা ইয়েলো টু রেড যদি যায় তাতেও আমরা কালার বুঝতে পারছি, তাহলে আলাদা আলাদা কালার শো করবে। এবার ফেনলফথ্যালিন কি হয়, বেসিক সলিউশনে, বেসিক যখন থাকবে সলিউশনের পিএইচটা, ক্ষারীয় যখন থাকবে সলিউশনটা, তখন সেই সলিউশনে একটা গোলাপি রঙের বর্ণ দেয়। এবার আমরা কি বুঝলাম, বোরাক্সের জলীয় দ্রবণ কি, ক্ষারীয়। তাহলে বোরাক্সের জলীয় দ্রবণ যদি ক্ষারীয় হয়, সেই ক্ষারীয় দ্রবণে তুই যদি ফেনলফথ্যালিন দিস, আর আমরা একটু বললাম ফেনলফথ্যালিন ক্ষারীয় অবস্থায় গোলাপি কালার দেয়, তাহলে ফেনলফথ্যালিন কি কালার দিচ্ছে, গোলাপি কালার দিচ্ছে। তাহলে প্রথম লাইনটা হচ্ছে এটা, এই কারণে ফেনলফথ্যালিন গোলাপি কালার বলছে। সেকেন্ড লাইন বলছে এই অবস্থায় গ্লিসারল যোগ করলে দ্রবণটা বর্ণহীন হয়। তাহলে ফেনলফথ্যালিন যদি অ্যাসিডিক রেঞ্জে চলে যায় বা সলিউশন থেকে যদি বেসিসিটিটা কমে যায়, ঠিক আছে, সলিউশনের বেসিসিটি কমছে মানে ওটা অ্যাসিডিটির দিকেই যাচ্ছে। তাহলে সলিউশনের বেসিসিটিটা বা ক্ষারকীয় ধর্মটা যদি কমে যায়, দিয়ে সেটা যে অ্যাসিডিক দিকে চলে আসে, তাহলে ফেনলফথ্যালিন ধীরে ধীরে তার গোলাপি কালারটা হারিয়ে ফেলে এবং দ্রবণটা ধীরে ধীরে আবার কিরকম টাইপের হয়ে যাবে, ট্রান্সপারেন্ট ইন দ্য সেন্স কালারহীন, কালারলেস, বর্ণহীন হয়ে পড়বে। এই ঘটনাটা কেন ঘটছে, এটা হচ্ছে কোশ্চেনটা তোকে ডাইরেক্ট এটাই করবে, ফেনলফথ্যালিন দ্রবণটা গোলাপি রঙের হয়, গ্লিসারল যোগ করলে কেন এটা কালার হারিয়ে ফেলছে, কোশ্চেনটা এটাই, ঠিক আছে? তাহলে এই প্রশ্নটা তোকে পড়তে হবে, এই কোশ্চেনটা আবার আসবে। তাহলে প্রথম কোশ্চেনটা বুঝতে হলো আগে, কোশ্চেনটা যদি ভালো করে না বুঝিস তাহলে প্রবলেম। কোশ্চেনটা বুঝতে সময় লাগলো কেন, কারণ এখন তো ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারটা তোদের এখনো হয়নি, আয়নিক ইকুইলিব্রিয়াম, অ্যাসিড বেস টাইট্রেশনও পড়িসনি। অ্যাসিড বেস টাইট্রেশন পড়লে এই জিনিসটা এক্সপ্লেন করতে হতো না, কারণ অ্যাসিড বেস টাইট্রেশনে ওই ফেনলফথ্যালিন অ্যাড করে টোটাল রিয়াকশনটা কি হচ্ছে, সেখানে H+ আর OH- আয়নের কনসেন্ট্রেশনের ব্যাপারটা আমরা ওখানে নর্মালিটি দিয়ে ইউজ করি, এই টোটাল বিষয়টা আমাদের ওখানে বুঝতে হবে। সো সেই জন্য আমাকে এখন শুরুতে কিছু মিনিট ফেনলফথ্যালিনের গোলাপি বর্ণ বা ফেনলফথ্যালিন জিনিসটা কি এটা নিয়ে বলতে হলো, যেহেতু এখন আমরা টাইট্রেশন এখনো পড়ে উঠতে পারিনি, ওটা আয়নিক ইকুইলিব্রিয়ামের পার্ট, ঠিক আছে? এবার আমরা অ্যানসারের দিকে যাই। বেশ, দাঁড়া, তাহলে কি আমাদের মেইন ইনফরমেশন কি, বোরাক্সের যে জলীয় দ্রবণ, বোরাক্সের জলীয় দ্রবণটা কি টাইপের, বোরাক্সের জলীয় দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির, রাইট? তাহলে বোরাক্সের ইয়েলো ভালো দেখা যাচ্ছে না, রেডটা ভালো বোঝা যাবে। বোরাক্সের জলীয় দ্রবণ তাহলে কি, বোরাক্সের জলীয় দ্রবণ হচ্ছে ক্ষারীয় প্রকৃতির। বেশ ভালো কথা, এটা আমরা জানি। ক্ষারীয় যদি দ্রবণ হয় তাতে ফেনলফথ্যালিন অ্যাড করলে দ্রবণের রংটা কিরকম হবে, গোলাপি হবে। তাহলে দ্রবণের বর্ণ গোলাপি লাল হয়েছে, ভালো হিসাব। এই অবস্থায় দ্রবণে গ্লিসারল যোগ করলে গ্লিসারল কি করছে, যেটা বর্ণহীন করে দিচ্ছে সলিউশনটাকে। গ্লিসারল বোরিক অ্যাসিডের বিয়োজনের ফলে উৎপন্ন, এবার বোরিক অ্যাসিডের বিয়োজনের ফলে উৎপন্ন এই ইউনিটটা, এটা খুব ইম্পর্টেন্ট। বোরিক অ্যাসিড কিভাবে অ্যাসিড হিসাবে কাজ করে এটা আমাদের পরে পড়তে হবে, যখন বোরিক অ্যাসিড, তো বোরিক অ্যাসিডের টপিকের আন্ডারে তো পড়ছি না, আমরা বোরাক্সের আন্ডারে পড়ছি। এরপরে আমাদের যখন বোরিক অ্যাসিডের টপিক আসবে একটু বাদে, তখন আমাদের একটা কোশ্চেন আসবে বোরিক অ্যাসিড অ্যাসিড হিসাবে কিভাবে কাজ করে। সেই বোরিক অ্যাসিড অ্যাসিড হিসাবে কাজ করলে BOH⁴- এই স্পিসিসটা কিভাবে তৈরি হচ্ছে, এইটা আমাদের আগে জানতে হবে। তাহলে দেখি রিঅ্যাকশনটা এখানে লেখা আছে, খুব ইম্পর্টেন্ট বিষয় এটা। অ্যাসিড কাকে বলে, অ্যাসিড কাকে বলবো আমরা, অ্যাসিড বলবো যারা জলীয় দ্রবণে গিয়ে H+ আয়ন ত্যাগ করে, ঠিক আছে? যারা জলীয় দ্রবণে H+ আয়ন প্রোভাইড করতে পারে তাদেরকে আমরা বলবো অ্যাসিড। মনে থাকে যেন কথাটা। আরো অনেক ডেফিনেশন আছে, লুইস অ্যাসিডস এর ডেফিনেশন, যারা এই লোন পেয়ার অফ ইলেকট্রন অ্যাকসেপ্ট করবে, মানে ইলেকট্রন ডেনসিটি অ্যাকসেপ্ট করবে, তাদের লুইস অ্যাসিড, তো আলাদা আলাদা কনসেপ্ট। তাহলে মেন কনসেপ্ট আমরা মনে রাখবো, অ্যাসিড কাদের বলবো, যারা জলীয় দ্রবণে H+ আয়ন দান করতে পারবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। এবার তোর বোরিক অ্যাসিড যেটা আছে H3BO3 কিন্তু নিজের ভিতর থেকে
H3BO3 ও কিন্তু নিজের ভিতর থেকে কিন্তু কোনোভাবেই H+ আয়ন ডোনেট করে না। তাও ও কি করে সলিউশনে H+ আয়ন ডোনেট করছে? H3BO3 কিভাবে ডোনেট করছে বিষয়টা ভালো করে দেখ। H3BO3 নিজের ভিতর থেকে, যদি আমি HCl এর কথা বলি, HCl নিজের ভেতর থেকে মানে H++ Cl- এ ভেঙে যাচ্ছে। H2SO4 এর কথা বললে ওটা 2H++ SO4 2- এ ভেঙে যাচ্ছে। অ্যাসিটিক অ্যাসিডের কথা বললে CH3C+- H+ এ ভেঙে যাচ্ছে। কিন্তু H3BO3 থেকে এরকম কোনো অ্যাজ সাচ H+ আয়ন H3BO3 ভেতর থেকে বেরিয়ে আসে না। তো H3BO3 অ্যাসিড হিসাবে ট্রিটমেন্টটা দিচ্ছে কিভাবে? H3BO3 আসলে ওকে তুই যখন জলে গুলে দিচ্ছিস, H3BO3 বোরিক অ্যাসিডকে তুই যখন জলে গুলে দিচ্ছিস, এই পরের পাতাতে পড়তেই হবে, সেটা আমরা অলরেডি একবার পড়ে নি যে H3BO3 এর জলীয় দ্রবণটা আম্লিক কেন হয়, আর অলরেডি এখানে পড়ে নি, একটু বাদে এসে আবার পড়তে হবে। আগেই দেখে নে, এটা তো ওই কনসেপ্ট আমার লাগছেই, পরে আছে। তাহলে এই বোরিক অ্যাসিড মানে H3BO3, ঠিক আছে, বোরিক অ্যাসিড H3BO3, তাহলে বোরিক অ্যাসিডকে আমরা অর্থ বোরিক অ্যাসিডও বলতে পারি, দ্যাট ইজ বোরিক অ্যাসিড। এটাকে H3BO3 এক জায়গায় করে লেখা হয়, আসলে হচ্ছে BOH হোল থ্রাইস, ঠিক আছে, বোরন আর 3টে OH হোল থ্রাইস, এটাই হচ্ছে H3BO3। দেখেন H3BO3, তাহলে H3BO3 এর জলীয় দ্রবণ মানে বোরিক অ্যাসিড অতি দুর্বল অ্যাসিড এবং একক্ষারীয় অ্যাসিড মানে যারা জলীয় দ্রবণে একটা H+ আয়ন ডোনেট করতে পারে তারা হচ্ছে একক্ষারীয় অ্যাসিড। এবার H3BO3 কি বললাম, নিজের ভেতর থেকে H+ আয়ন ডোনেট করছে না, তাহলে H3BO3 তাতেও কিভাবে আমার অ্যাসিড হিসেবে ট্রিটমেন্ট দিচ্ছে যদি H+ আয়ন এরকম নিজের যে ভিতর থেকে ডোনেট না করতে পারে? এটা প্রোটনিক অ্যাসিড হিসেবে আচরণ। এটা বেসিক্যালি আমাদের যে প্রোটনিক অ্যাসিড বলতে যারা বুঝলাম একটু আগে, প্রোটনিক মানে যারা প্রোটন ডোনার। প্রথম ক্লাস যখন করিয়েছিলাম আমরা H+ আয়নকে প্রোটন বলবো বলেছিলাম, কারণ H+ আয়নে নিউক্লিয়াসে প্রোটন ছাড়া আর কিছুই নেই। তাহলে যারা H+ আয়ন ডোনেট করে তাদেরকে আমরা প্রোটন ডোনারও বলতে পারি, দ্যাট মিন্স অ্যাসিড ইজ প্রোটন ডোনার। তাহলে এটা কিন্তু প্রোটনিক অ্যাসিড রূপে কাজ করে না, ইম্পর্টেন্ট কথা, নিজের ভিতর থেকে কিন্তু H+ আয়ন ডোনেট করে না, হচ্ছে গল্প। এবার আমরা বোরনের বাকি সব ফান্ডা পড়ে এসেছি। বোরন BF3 মলিকিউল হোক, BH3 মলিকিউল হোক, বা এখানে BOH হোল থ্রাইস মলিকিউল হোক, যাই করুক না কেন, বোরন কিন্তু তার অক্টেট কমপ্লিট করতে পারেনি। বোরন কিন্তু 3টে অক্সিজেনের সাথে বন্ড করেছে, ঠিক আছে, BOH মানে বোরনের সাথে 3টে অক্সিজেনের বন্ড আছে, আর সেই অক্সিজেনের সাথে একটা করে হাইড্রোজেন আছে, যেমন OH হয়। তাহলে বোরনের কিন্তু এখানে ভ্যালেন্স সেলে টোটাল 6টা ইলেকট্রন থাকায় লুইস অ্যাসিড হিসেবে কাজ করে। বেসিক্যালি এটা কিন্তু লুইস অ্যাসিড হিসেবে কাজ করছে, প্রোটনিক অ্যাসিড হিসেবে নয়। তাও দেখ সলিউশনে H+ আয়ন জেনারেট হচ্ছে। দেখ কি করে, জলের যে লোন পেয়ারটা, জলের মানে অক্সিজেনের যে লোন পেয়ার, জানি জলে ওয়াটারে অক্সিজেনের দুটো লোন পেয়ার থাকে, এই লোন পেয়ার ডেনসিটিটা বোরনের যে ভ্যাকেন্ট p অরবিটাল আছে সেই ভ্যাকেন্ট p অরবিটালে ডোনেট হয়ে যায়, জাস্ট লাইক এই ঘটনাটা আমি যেটা এখানে দেখালাম, এই ঘটনাটা আমি যেটা এখানে দেখিয়েছি, BF3 মলিকিউলে ফ্লুরিনের নেগেটিভ চার্জটা বোরনের ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট হয়ে গেছে, সেরকমই H2O থেকে অক্সিজেনের লোন পেয়ারটা বোরনের ভ্যাকেন্ট অরবিটালে ডোনেট করলো, এখান থেকে ওয়াটার নিজের এই বন্ডটাকে ব্রেকডাউন করলো, এই OH-টা এখন বোরনের সাথে গিয়ে জুড়লো। OH-টা আসলে এটা আসলে H+ আর OH- আকারে ভাঙছে, ঠিক আছে, এই যে বন্ডটা এদিকে দেখিয়েছে এটা আসলে H+ আর OH- আকারে ভাঙছে, এটা একবারে দেখানো হয়েছে, তাই এটা H+ আর OH- আকারে ভাঙছে, এটা গিয়ে বোরনের সাথে জুড়ে যাচ্ছে। তাহলে বোরনের সাথে 3টে OH তো ছিলই, আরো একটা OH এসেছে, তাহলে BOH-। ফর্মাল চার্জ ক্যালকুলেট না করে তাড়াহুড়ো করে কি করে ভাবতে বলেছিলাম, বোরন যে OH কে পেয়েছে শুধু তাই নয়, OH- এসেছে, তাই একটা BOH হোল ফর নেগেটিভ চার্জও হলো, আর এখানটাতে ভেঙে H+ আয়ন বেরিয়েছে। তাহলে এই হচ্ছে ব্যাপার, এবং জলের OH- আয়নের একজোড়া ইলেকট্রন গ্রহণের মাধ্যমে প্রোটন মুক্ত করে, তাই এটি একটি একক্ষারীয় অ্যাসিড রূপে আচরণ করে। এই ছিল তোর বোরিক অ্যাসিডের আম্লিকতার ব্যাখ্যা, যে বোরিক অ্যাসিড কিন্তু তোর টিপিক্যাল প্রোটনিক অ্যাসিডের মতো কাজ করে না। ওয়াটারের যে OH মানে ওয়াটারের যে অক্সিজেনের লোন পেয়ার, সেই লোন পেয়ারটা বোরনের ভ্যাকেন্ট অরবিটালে অ্যাটাক করে, যার ফলে ওটার OH- পার্টটা BOH এ গিয়ে BOH হোল থ্রাইস মানে বোরিক অ্যাসিডে ঢুকে যায়, তাহলে BOH হোল ফর মাইনাসে কনভার্ট হয়, আর বাকি ওয়াটারের H+ পার্টটা পড়ে থাকে। এইভাবে কিন্তু বোরিক অ্যাসিড একক্ষারীয় অ্যাসিড হিসাবে কাজ করতে পারে, এই হচ্ছে বলার। এবার আমরা যেখানে ছিলাম, তাহলে বোরিক অ্যাসিড কিভাবে BOH হোল ফর ইউনিট তৈরি করে সেটা আমরা দেখলাম। এবার আবার এখানে চলে আসি, তাহলে বোরিক অ্যাসিড গ্লিসারল যোগ করলে, এবার তুই যেই গ্লিসারল যোগ করলে বোরিক অ্যাসিডের বিয়োজনের ফলে তৈরি হওয়া যে BOH হোল ফর মাইনাসের সঙ্গে ওই গ্লিসারলটা বিক্রিয়া করে, যেটা আমরা এখানে দেখতে পাবো। দিস ইজ ইওর গ্লিসারল, CH2OH CHOH CH2OH, এটা হচ্ছে গ্লিসারল, মানে একটা অ্যালকোহলিক কম্পাউন্ড। বোরিক অ্যাসিড
বোরিক অ্যাসিড কেন বলছি, মানে বোরিক অ্যাসিডের বিয়োজনের ফলে তৈরি হয় প্রোডাক্টটা, আর এই একটা গ্লিসারল। তাহলে দুটো গ্লিসারল এই BOH হোল 4 মাইনাস স্পিসিস এর সাথে সাইক্লিক রিং তৈরি করে। এই সাইক্লিক রিং তৈরি হওয়াকে আমরা কি বলি, কিলেশন আর চিলেশন। কোথায় বলেছিলাম কথাটা আমি, হাইড্রোজেন বন্ড যখন ইন্ট্রা মলিকুলার, নিজের হাত নিজেই ধরছি, এরকম সাইকেল তৈরি হচ্ছে, এরকম প্রপার্টিটাকে আমি বলেছিলাম কিলেশন অর চিলেশন। এখানেও সেই কিলেশন অর চিলেশন হবে, যাই বলবি, কিলেট যৌগ বা চিলেট যৌগ, যা ইচ্ছা বলিস, বিক্রিয়া করে স্থায়ী জটিল চিলেট যৌগ গঠন করে, ফলে সাম্য ডান দিকে সরে, মানে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট হয়। ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট হওয়ার ফলে H3BO3 শক্তিশালী অ্যাসিড রূপে এখানে ক্রিয়া করতে পারে। বোঝা গেছে? এই যে BOH এই ইউনিটটা এদের সাথে রিয়াকশন করে কিলেট যৌগ, স্থায়ী যৌগ তৈরি করতে পারছে। তাহলে এই যে ইউনিটটা H3BO3 এই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করছে, ঠিক আছে? এই H3BO3টা এখানে গিয়ে রিয়াকশন করছে প্রতি ক্ষেত্রে, যত BOH হোল 4 মাইনাসটা বারবার এখানে রিয়াকশন করছে, BOH হোল 4 মাইনাসটা তৈরি হচ্ছে আর রিয়াকশন করছে, তৈরি হচ্ছে আর কিলেট যৌগ তৈরি করছে, তৈরি হচ্ছে আর কিলেট যৌগ তৈরি করছে। তাহলে BOH হোল 4 মাইনাসের ঘাটতি হচ্ছে, কমে যাওয়া কনসেন্ট্রেশনকে বাড়াতে চাইবে, মানে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট হবে, প্রোডাক্টের দিকে শিফট হবে। প্রোডাক্টের দিকে যত শিফট হবে তত এই BOH হোল 4 মাইনাসের প্রোডাকশন বাড়বে, তত BOH হোল 4 মাইনাস গ্লিসারলের সাথে যুক্ত এই স্থায়ী যৌগ তৈরি করার চেষ্টা করবে, কারণ স্টেবল কম্পাউন্ড বানানোর চেষ্টা করবেই। আর শুধুমাত্র যে প্রোডাক্ট যদি BOH হোল 4 মাইনাস যত বানাতে চাইবে, এটা শুধু যে এটা বাড়ছে তাই নয়, H+ আয়নের কনসেন্ট্রেশন তো বাড়ছে। তাহলে যত H+ আয়নের কনসেন্ট্রেশন বাড়ছে তত সলিউশনে অ্যাসিডিটি বাড়ছে। দ্যাট মিন্স H3BO3 স্ট্রং অ্যাসিড হিসাবে কাজ করছে সেই মোমেন্টে। এবার এই যে ইকুইলিব্রিয়ামটা ডান দিকে শিফট হবে, এটা লাস্ট সাথে লিয়ার্স প্রিন্সিপাল, আমাদের কেমিক্যাল ইকুইলিব্রিয়াম পড়তে হবে। সেই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম থেকে দেখতে পাবো কোন একটা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থায় যদি কোনো একদিকে যদি কনসেন্ট্রেশন কমে যায়, সেই কমে যাওয়া কনসেন্ট্রেশনকে রিয়াকশন বাড়িয়ে তার ইকুইলিব্রিয়ামকে রিএস্টাবলিশ করতে চাইবে। এই যে BOH হোল 4 মাইনাসটা তৈরি হচ্ছে, সেটা গ্লিসারলের সাথে যুক্ত হয়ে স্থায়ী চিলেট যৌগ তৈরি করছে। তাহলে BOH হোল 4 মাইনাসের কনসেন্ট্রেশনটা তো কমে যাচ্ছে, ওটা তো BOH হোল 4 মাইনাস আকারে থাকছে না, ওটা একটা যৌগ গঠন করে ফেলছে অন্য। তাহলে এটা কনসেন্ট্রেশন কমছে, এই কমে যাওয়া কনসেন্ট্রেশনকে বাড়াতে চাইবে, বাড়াতে গেলে কি করতে হবে, ফরওয়ার্ড ডিরেকশনে রিঅ্যাকশন হবে। তাহলে এটা বাড়াতে যত চাইবে তার সাথে সাথে H+ আয়নটাও তৈরি হবে। তাহলে যত বেশি H+ আয়ন সলিউশনে তৈরি হবে, সলিউশনটা তত অ্যাসিডিক নেচারের দিকে যাবে, এটাই বলতে চাইলো। এই অবস্থায় দ্রবণে H+ আয়নের বর্ধিত গাঢ়ত্বের জন্য OH- আয়ন সম্পূর্ণরূপে প্রশমিত হয়, কারণ এই রিঅ্যাকশনে তো যে শুধুমাত্র H3BO3 তৈরি হয়েছে তা নয়, এই রিঅ্যাকশনে তো NaOH তৈরি হয়েছে। এবার H3BO3টা ইনিশিয়ালি খুব একটা ভালো বিয়োজিত হয়ে H+ আয়ন দেয়নি, যেই গ্লিসারল অ্যাড করলি সেই সিচুয়েশনে ওই লাসাতিলের প্রিন্সিপালকে কাজে লাগিয়ে আমরা বলতে পারছি H+ আয়নের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে বাড়ছে। একটা টাইমে যতগুলো OH- আয়ন তৈরি আছে সলিউশনে, সমস্ত OH- আয়ন H+ আয়নের সাথে রিঅ্যাকশন করে প্রশমিত হয়ে যাবে, এবং প্রশম দ্রবণ যদি হয়ে যায়, মানে ওটা যদি আর বেসিক না থাকে, pH-টা যদি 8 to 10 এর ইন বিটুইন না থাকে, ফেনলফথ্যালিন তার পিঙ্ক কালার দেখাবে না। pH যদি নিউট্রাল হয়ে যায় বা তার নিচে নিউট্রাল মানে pH যদি 7, মানে নিউট্রাল বা অ্যাসিডিকের দিকে চলে আসে, তাহলে কিন্তু ফেনলফথ্যালিন তার কালার ছেড়ে দেবে, এবং এই চিলেট যৌগ গঠনের জন্যই ফেনলফথ্যালিন তার পিঙ্ক কালারটা ছেড়ে দেয় এবং কালারলেস কম্পাউন্ডে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার এই তোকে স্ট্রাকচারটা করতে হবে, ভালো করে দেখ স্ট্রাকচারটা কিভাবে করা রয়েছে। এটা কিন্তু দুটোকেই পরীক্ষাতে ভালো করে এই রিঅ্যাকশনটা দেখাতে হবে। প্রথমে বোরিক অ্যাসিডের রিঅ্যাকশনটা লিখলি, লেখার পর এই যে CH2OH, এই দুটো বোরনের এই OH এর এই যে পার্ট দুটোর সাথে দুটো রিং বন্ড করলো, তাহলে দেখ এই একটা 5 মেম্বার রিং তৈরি হলো, আর এর সাথে বোরনের এই লিঙ্কেজ তৈরি হলো। তাহলে এখানে আবার একটা 5 মেম্বার রিং তৈরি হলো, তাহলে দুটো 5 মেম্বার রিং তৈরি হলো, 4টে জল বেরোলো। তাহলে এই দুটো আমার চিলেশন বা কিলেশন হলো, ঠিক আছে? এই সাইক্লিক প্রোডাক্ট তৈরি হওয়া যে জিনিসটা, এটাকেই আমরা বলি কিলেশন অর চিলেশন। মনে থাকে জানো কথাটা, এটা খুবই ইম্পর্টেন্ট ছিল ব্যাপারটা। বেশ, এ পেজে আর কিছু নেই। এবার এই বর্ণহীন ক্ষারীয় হয়ে যায়, সালফিউরিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দেখে নিবি, H2 রিঅ্যাকশন Na2BO3 H3BO3 তৈরি হয়। আর এই যে তাপের প্রভাব, এখানে আবার একটা ইম্পর্টেন্ট জিনিস আছে। কেন এটা ইম্পর্টেন্ট? এটা ইম্পর্টেন্ট এই কারণে, কারণ এটা আমরা প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে ইউজ হবে। এবং এই যে বোরাক্স বিড টেস্ট আমরা বলবো এটাকে, এই বোরাক্স বিড টেস্টটা আবার চ্যাপ্টারের শেষে আলাদা করে দেওয়া রয়েছে, ওখানে আমাদের এটাকে পড়তে হবে, তো চিন্তা নেই। তাহলে তাপের প্রভাবে কি হয়, বোরাক্সকে তুই যদি উত্তপ্ত করিস, এখানে একটা কোশ্চেন আসে, বোরাক্সকে উত্তপ্ত করলে এটা খয়ের মতো ফুলে ওঠে কেন? এটা একটা কোশ্চেন, 1 নম্বরের কোশ্চেন, সিম্পল উত্তর। তাহলে বোরাক্স কি জিনিস একটু আগে দেখলাম। তাহলে বোরাক্সকে তুই যদি উত্তপ্ত করিস, তাহলে বোরাক্সের মধ্যে যে কেলাস জল রয়েছে সেটা বাষ্পীভূত হয়ে বেরিয়ে যাবে, যেই বাষ্পীভূত হয়ে বেরোবে বোরাক্স খয়ের মতো ফুলে ওঠে। তাহলে তোর অ্যান্সার হবে বোরাক্সকে তুই যদি গরম করিস, তাহলে বোরাক্সকে যদি গরম করা হয়, তাহলে বোরাক্সের ভেতরে যে কেলাস জল রয়েছে সেটা বাষ্পীভূত হয় এবং এই কারণে বোরাক্স খয়ের মতো ফুলে ওঠে। এই হচ্ছে ব্যাপার।
এটাকে যদি আরো উত্তপ্ত করিস তাহলে এটা প্রথমে গলবে, ঠিক আছে? ল্যাবরেটরিতে আমাদের প্র্যাকটিক্যালও করতে হয়। বোরাক্সের যে পাউডার পাওয়া যায়, তো যে প্ল্যাটিনাম ওয়্যার আছে সেই প্ল্যাটিনাম ওয়্যারটাকে আমরা লুপ করতে হয়, প্ল্যাটিনাম ওয়্যারের একটা লুপ বানাতে হয়। প্ল্যাটিনাম ওয়্যার হাতে আঙ্গুল দিয়ে তো দেখাতে পারছি না, লুপ বানাতে হয়। প্ল্যাটিনাম ওয়্যার আছে তো এরকম, প্ল্যাটিনাম ওয়্যারটা হাতে করে বেঁকিয়ে এরকম একটা প্ল্যাটিনাম ওয়্যারের তুই লুপ বানিয়ে নিলি, ঠিক আছে? এখানে তো গ্লাস রডের মধ্যে এটা ঢুকে বসে আছে প্ল্যাটিনাম, তাহলে এটা প্ল্যাটিনাম ওয়্যার। এই প্ল্যাটিনাম ওয়্যারটাকে নিয়ে গিয়ে তুই কি করলি, ওই যে এখানে বোরাক্স রয়েছে সেখানে কিছুটা প্রথমে প্ল্যাটিনাম ওয়্যারটাকে একটু গরম করে নিলি, কারণ যদি এর মধ্যে কোনো অবিশুদ্ধি থাকে, আগের দিন ইউজ করেছি, তার যদি কোনো অন্য কম্পাউন্ড লেগে থাকে সেগুলো পুড়ে গেল। এবার ওই প্ল্যাটিনাম ওয়্যারটাকে তুই বোরাক্সের সাথে অ্যাড করলি, তাহলে প্ল্যাটিনাম ওয়্যারে বেশ কিছুটা বোরাক্স লেগে গেল। গরম অবস্থায় আছে প্ল্যাটিনাম ওয়্যারটা রেড হট করে নিয়েছিস, দিয়ে বোরাক্সে দিলি, তাহলে অনেকটা বোরাক্স এই জায়গাটায় লেগে গেল পাউডার। এটাকে তুই যখন গরম করবি, প্রথমে তুই দেখবি গরমের মধ্যে বোরাক্সটা প্রথমে গলছে, ঠিক আছে? খোয়ের মতো ফুলে উঠছে, ঠিক। আরো গরম হচ্ছে, আরো গরম হয়ে বোরাক্সটা প্রথমে গলে যাবে। গলে যাওয়ার পর ওটা ধীরে ধীরে কাঁচের মতো একটা স্বচ্ছ গুটিতে পরিণত হবে। মানে এই যে লুপটা, এই লুপটার ভেতরে একটা স্বচ্ছ গুটির মতো বস্তু তৈরি হবে। এই লুপটার ভেতরে একটা স্বচ্ছ গুটির মতো তৈরি হবে। আশা করি কি করে বোঝাবো তো আমি জানি না, একটা স্বচ্ছ গুটির মতো তৈরি হবে। মানে ধর ওই লুপটার মধ্যে, এই লুপটার মধ্যে একটা কাঁচের মতো কোনো একটা জিনিস লেগে আছে, এরকম টাইপের একটা লাগবে, ঠিক আছে? তো লুপটার মধ্যে একটা কাঁচের মতো বস্তু যেন ওর মধ্যে সেট হয়ে আছে এরকম দেখতে লাগবে। তাহলে কাঁচের মতো একটা স্বচ্ছ গুটি তৈরি হবে যেটা ট্রান্সপারেন্ট, ওটাকেই আমরা বোরাক্স বিড বললাম, ঠিক আছে? বিড বা পুঁতি বা গুটির মতো দেখতে লাগে। এবার পরে এই কাঁচের মতো যে স্বচ্ছ গুটিটা তৈরি হলো, সেই স্বচ্ছ গুটিটাতে কি কি থাকে দেখে নিলাম। এই যে গুটিটা তৈরি হলো, রেড হয়ে আছে। এবার কি করা হয়, এই গুটিটা তো তৈরি হলো, বোরাক্স বিড তৈরি হলো। এই বিডটাকে নিয়ে তুই যে সল্টটাতে কি ক্যাটায়ন আছে, মানে ধর কোন মেটাল আছে ওই সল্টটার মধ্যে, সেটাকে তুই যদি বিচার করতে চাস, এই গুটিটার গায়ে সল্টটা লাগালি, মানে এই গুটিটা নিয়ে গিয়ে প্ল্যাটিনাম ওয়্যারটাকে নিয়ে গিয়ে এবার তুই যে সল্টটাকে অ্যানালিসিস করতে চাইছিস, স্যার যেটা দিয়েছে সেই সল্টটা বা লবণটাতে এটাকে টাচ করলি, তাহলে লবণটাই গুটিতে লেগে গেল। এবার তুই এটাকে আবার গরম কর, ঠিক আছে? অক্সিডাইজিং ফ্লেম মানে নন লুমিনাস ফ্লেমের মধ্যে দিলি, যেটা তোর মেন ফ্লেমের বাইরের দিকের যেটা নীলাভ যে শিখাটা, বাইরের দিকে, ভিতরের দিকে নয়, শিখার বাইরের দিকে যে নীলাভ শিখা যেটা কমপ্লিট অক্সিডেশন হচ্ছে, ওইখানে এটাকে তুই যদি দিস, এক একটা সল্টের জন্য, মানে এক একটা সল্টের যে ক্যাটায়ন গুলো রয়েছে, মেটাল গুলো রয়েছে, এই বোরাক্স বিডের, স্বচ্ছ বোরাক্স বিডের উপর একটা কালার তৈরি হবে, লাল কালার, অন্য অন্য কালার, বিভিন্ন বিভিন্ন কালার তৈরি হবে। কালার গুলো দেখে আমরা বুঝতে পারবো আচ্ছা তাহলে এই মেটালটা আছে। সেই স্টেবিল আমাদের চ্যাপ্টারের শেষে রয়েছে। যাই হোক, এটাকে যখন গরম করা হচ্ছে, এই গরম করলে কি হচ্ছে সেটা একটা দেখি। তাহলে এটাকে তুই যখন গরম করছিস, কেলাস জলটা বেরিয়ে গেল, তাহলে এটা শুধুমাত্র এটা পড়ে থাকছে। এটা যখন ফার্দার আরো গরম হচ্ছে, এটা NaBO2 আর B2O3, এই টোটালটা হচ্ছে তোর বোরাক্স বিড। এটা জানতে চাইতে পারে, তাহলে সোডিয়াম মেটাবোরেট NaBO2 ও বোরন ট্রাইঅক্সাইড বা ডাইবোরেন ট্রাইঅক্সাইড, যাই বলবি, B2O3 ডাইবোরেন ট্রাইঅক্সাইড বলতে পারিস, এর সমন্বয়ে গঠিত এই স্বচ্ছ গুটিকে বোরাক্স গুটি বা বোরাক্স বিড বলে। এইটা প্রশ্ন তোর কাছে আসতে পারে, হোয়াট ইজ বোরাক্স বিড, আমরা কি করে বোরাক্স বিড বানাতে পারি, বোরাক্স বিডে কি কি মিশ্রণ দিয়ে তৈরি, এবং বোরাক্সকে গরম করলে এটা খোয়ের মতো ফুলে ওঠে কেন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন। প্র্যাকটিক্যালে যেহেতু আমরা ইউজ করি, তাই টোটাল জিনিসটা আমাদের জানা খুব দরকার। আচ্ছা, আর কিছু এখানে লাগছে না, বোরাক্সের ব্যবহার দেখে নিবি। এবার অর্থোবোরিক অ্যাসিড। অর্থোবোরিক অ্যাসিড কোথা থেকে পাওয়া যায়, ক্যালনমাইট, এইসব জায়গা থেকে পাওয়া যায়, ভালো কথা। আর কোথা থেকে পাওয়া যেতে পারে, বোরাক্স থেকে পাওয়া যেতে পারে। বোরাক্সের এইটা আগেরটা একটু আগেই পড়লি, সেটাই। তাহলে বোরাক্সের মধ্যে তুই যদি অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করে দিস, বোরাক্সের মধ্যে তুই যদি অ্যাসিড দিয়ে রিঅ্যাকশন করিস, তাহলেও কিন্তু অ্যাসিড দিয়ে তুই যদি রিঅ্যাকশন করিস, তাহলেও আমার বোরিক অ্যাসিড তৈরি হবে। বোরনের বিভিন্ন যৌগের আদ্র বিশ্লেষণের ফলে তৈরি হতে পারে। BCl3 সাথে H2O দিয়ে রিঅ্যাকশন করলে তাতেও আমার বোরিক অ্যাসিড তৈরি হতে পারে। এছাড়া ডাইবোরেন, এটা একটা ইম্পর্টেন্ট কম্পাউন্ড। ডাইবোরেনের রিঅ্যাকশনও একটু আগে পড়তে হবে। ডাইবোরেনকে নিয়েই আমাদের চ্যাপ্টার কমপ্লিট হবে, বোরনের কম্পাউন্ড কমপ্লিট হবে। এবং ডাইবোরেনটা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা কম্পাউন্ড। ডাইবোরেন থেকে প্রচুর কোশ্চেন আসা সম্ভব, বিশেষ করে ডাইবোরেনে কি ধরনের বন্ড থাকে, ওই ব্যানানা বন্ডটা এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। সো এই ডাইবোরেন, তাহলে ডাইবোরেনেও তুই যদি জল দিস তাতেও H3BO3 তৈরি হবে। বোরন নাইট্রাইট, সেটাতে জল দিলে তাতেও H3BO3। তাহলে বিভিন্ন ধরনের কম্পাউন্ড, তার হ্যালাইড হতে পারে, হাইড্রাইড হতে পারে, নাইট্রাইড। তাহলে বোরনের এই ধরনের কম্পাউন্ডকে তুই যদি আদ্র বিশ্লেষণ করিস, দেখ জল তো সলভেন্ট, জলের প্রেজেন্সে লিসিস হচ্ছে, তাহলে আদ্র বিশ্লেষণ, ইংলিশে হাইড্রোলিসিস। এবার সলভেন্টের প্রেজেন্সে এই লিসিসকে আমরা ইংলিশে বলি সলভোলিসিস প্রক্রিয়া, ঠিক আছে? তাহলে এই হাইড্রোলিসিসটাও এক ধরনের সলভোলিসিস। এবার সলভেন্ট বা দ্রাবক হিসাবে আমরা যদি জলকে ব্যবহার করি, তখন সেই টাইপের লিসিসকে আমরা একটা স্পেশাল নাম দিয়েছি, এবং সেই স্পেশাল নামটা হলো হাইড্রোলিসিস। সলভোলিসিসের একটা স্পেশাল ভাগ হচ্ছে হাইড্রোলিসিস, যেটাকে বাংলায় আমরা বলি আদ্র বিশ্লেষণ। ওয়াটারের প্রেজেন্সে ওটা ভাঙে, ওইটাই হচ্ছে লিসিস। আদ্রোলিসিস কিরকম ওয়ার্ড বললাম দেখ, তাহলে আদ্র বিশ্লেষণ, হাইড্রোলিসিস, তাহলে জলের প্রেজেন্সে লিসিস, এই হচ্ছে আদ্র বিশ্লেষণ ওয়ার্ডটার মিনিং।
এখানে ভৌত ধর্ম আছে, দেখবি প্রথম যেটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট প্রপার্টি বলা হয়ে গেছে, এটা প্রোটনিক অ্যাসিড হিসেবে কাজ করে না, তাও একক্ষারিক অ্যাসিড কেন হলো? বোরিক অ্যাসিডকে তুই যদি উত্তপ্ত করিস তাহলে জল মুক্ত হয় 100 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায়, বোরিক অ্যাসিড আংশিক নিরোদিত হয়ে মেটাবোরেট H2BO3 HBO2 তৈরি করে, ঠিক আছে। এছাড়া উষ্ণতা তুই যদি বাড়াস এখান থেকে পাইরোবোরিক অ্যাসিড তৈরি হতে পারে, উষ্ণতা বাড়ি 140 ডিগ্রিতে গেলে, এগুলো তেমন কিছু জানতে চায় না। আর কি হতে পারে? বোরন ট্রাইঅক্সাইডকে করলে বোরন ট্রাইঅক্সাইড তৈরি হতে পারে, এস্টার, হ্যাঁ বোরিক অ্যাসিডের এটা একটা শনাক্তকরণ প্রক্রিয়া, এটা আমরা প্র্যাকটিক্যালি ইউজ করি, এটা তো জেনে রাখা দরকার, তো স্কুলের পরীক্ষায় জিজ্ঞেস করার চান্সেস কম। এটা আমরা গ্র্যাজুয়েশনে বোরিক অ্যাসিড আছে নাকি সেটা বোঝার জন্য আমরা এই প্র্যাকটিক্যালটা করি, তার শনাক্তকরণ প্রক্রিয়া কি করা হয়। দেখ তুই বোরিক অ্যাসিড নিলে রিয়াকশন দেখলেই হবে, তুই বোরিক অ্যাসিড নিলি, বোরিক অ্যাসিডটাকে তুই একটা অ্যালকোহলে ডিসলভ করলি, যেমন এখানে মিথানল নিয়েছে, মিথানলে তুই ডিসলভ করলি, মিথানলে ডিসলভ করার পর এটাকে তুই উত্তপ্ত করলি, মিথানলে ডিসলভ করলে উত্তপ্ত করলে এই একটা কম্পাউন্ড তৈরি হবে, ঠিক আছে। উত্তপ্ত করলে ট্রাইমিথাইল বোরেট বা ট্রাইইথাইল বোরেট তৈরি হচ্ছে, বা ইথাইল অ্যালকোহল নিলে ইথাইল বোরেট, তাহলে এই দুটোকে বলেছে হুইচ আর এস্টার্স কম্পাউন্ডস। তাহলে এই কম্পাউন্ড যদি তৈরি হয়, এটা একটা উদ্বায়ী এস্টারগুলিকে এবার ধর গরম করেছিস, এগুলো হচ্ছে উদ্বায়ী ভোলাটাইল, তাহলে ওই টেস্ট টিউবের মধ্যে দিয়ে ওটা ফিউম হয়ে বেরিয়ে যাচ্ছে, তুই দেখতে পাচ্ছিস না। এবার যদি টেস্ট টিউবের মাথাতে তুই যদি আগুন দিস, টেস্ট টিউবের মাথাটা যেটা খোলা, এই যে টেস্ট টিউবের মাথাটাতে তুই যদি আগুন দিস, তাহলে দেখা যাবে এখানে একটা নীলাভ শিখাতে এটা জ্বলছে, নীলাভ নয় মানে সবুজাভ একটা শিখাতে, ধরলে এটা সবুজাভ প্রান্তযুক্ত শিখা জ্বলতে থাকে, এরকম একটা শিখা সবুজাভ প্রান্তযুক্ত একটা শিখা জ্বলবে, এটা থেকে আমরা বুঝতে পারবো যে ওখানে বোরিক অ্যাসিড আছে। বোরিক অ্যাসিড একটা শনাক্তকরণ প্রক্রিয়া, ল্যাবরেটরিতে আমাদের এটা করতে হয়, তো ইম্পর্টেন্টের মধ্যেই বলতে পারিস, তোদের পরীক্ষার জন্য খুব একটা ইম্পর্টেন্ট নয়। সো এটা আর কি ফ্লুরাইড ঠিক আছে, বাইফ্লুরাইডের সঙ্গে রিয়াকশন, এইটা একটা আবার একটা ইম্পর্টেন্ট, হ্যাঁ এইটা আবার খুব ইম্পর্টেন্ট, এইটা পটাশিয়াম বাইফ্লুরাইডের সঙ্গে রিয়াকশন। তোকে পরীক্ষাতে WBJEE এবার নতুন ট্রেন্ড করছে যে এই দুটোর মিক্সচার একটা অ্যাসিডিক সলিউশন, অমুক দুটোর মিক্সচার একটা বেসিক সলিউশন, ট্রু না ফলস বলে এই বছরেরই WBJEE কোশ্চেন। তাহলে তোকে এটা পার্টিকুলারলি জানতে হবে। তুই জানিস BOH হোল থ্রাইস এটা অ্যাসিডের সলিউশন, KHF2 আর কি করবে, অ্যাসিডের সলিউশন হবে, কারণ ওটা HF2 মাইনাস ওই আয়ন থেকে এসেছে, মানে ওখানে ফ্লুরিনের মানে HF এর সাথে ওই আগের দিন হাইড্রোজেন বন্ডিং এ দেখানো হয়েছে না, KHF2 কি করে তৈরি হয়, HF এর সাথে একটা ফ্লুরিন হাইড্রোজেন বন্ড করলো, তাহলে HF2 মাইনাস আর K প্লাস আয়নটা, তাহলে HF2 মাইনাসের প্লাসে K প্লাসটা বসলো, তাহলে তুই ভাবছি হয়তো অ্যাসিডিক সলিউশনই হবে। গন্ডগোলটা অন্য জায়গাতে, কি গন্ডগোল আছে এখানে? গন্ডগোলটা হচ্ছে যে এই যে তুই যদি দুটোকে মিশিয়ে দিস, তাহলে এই দুটো আম্লিক যে পদার্থ, তুই হচ্ছে এটা HF থেকে এসেছে, আম্লিক মিশে তো আম্লই হবে, বেস মানে অন্য কিছু হতে পারবেই না, গন্ডগোলটা হয়ে গেছে। তাহলে বোরিক অ্যাসিড এবং পটাশিয়াম বাইফ্লোরাইড এই দুটো আম্লিক, দুজনাই কি এই দুটোই আম্লিক পদার্থ, জলীয় দ্রবণে মিশ্রিত করলে ক্ষারীয় দ্রবণ সৃষ্টি হয়। ঘটনাটা উল্টো হয়ে গেছে, তুই যেরকম ভাবছিলি তার থেকে উল্টো ঘটনা হচ্ছে। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে তোকে পরীক্ষাতে যদি দেয় BOH হোল থ্রাইস আর KHF2 এর মিশ্রণ, এটা অ্যাসিডিক না বেসিক, তাহলে এটা তোকে জানতে হবে এটা বেসিক, কারণ তুই যদি না জানিস তুই ভাবি দুটোই অ্যাসিডকে এক জায়গায় মিক্স করেছে, তাহলে ওটা বেস কি করে হবে, অ্যাসিডই হবে। তোর কমন সেন্স তাই বলবে, কিন্তু কমন সেন্স কাজ করবে না, কারণ তোকে পার্টিকুলারলি জানতে হবে। তাহলে আম্লিক দুটো বস্তুকে মিশিয়ে ক্ষারীয় দ্রবণ তৈরি হয়ে যাচ্ছে, দেখেছিস? মজাদার ঘটনা, তুই H2SO4 এর সাথে HCl মেশাবি, দুটো অ্যাসিডই থাকবে, তুই অ্যাসিডের সাথে অ্যাসিড মেশালে অ্যাসিডই থাকবে, অ্যাসিডের সাথে অ্যাসিড মেশালে কি করে বেস হয়, ঘটনাটা সেখানে। এক্ষেত্রে জলীয় দ্রবণে পটাশিয়াম টেট্রা বোরেট KBF4 মানে BF4 মাইনাস বোরন চতুর্যোজ্যতা দেখাতে পারে, তাহলে BF4 মাইনাস আর পটাশিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে BOH হোল থ্রাইসের সাথে BOH এটার সাথে KHF2 এর রিঅ্যাকশন করে KBF4 মাইনাস এই যে KOH, এই KOH-টাই নষ্ট করা, এটাই সলিউশনটাকে বেসিক করে দিচ্ছে, এটাই। তাহলে আমরা কি জানি, বোরনের জারণ সংখ্যা 3 হলেও চতুর্যোজী হওয়ায় তীব্র প্রবণতার একটি অপেক্ষিত ক্ষুদ্র ফ্লুরাইড মাইনাস আয়নের সঙ্গে যুক্ত হয়ে BF4 মাইনাস উৎপন্ন করে। তাহলে বোরনের BF4 মাইনাস আয়ন তৈরি করার একটা হাই টেন্ডেন্সি তো থাকবেই, কারণ BF3 মলিকিউলের আমি যদি কথা বলি, BF3 মলিকিউলে 6টা ইলেকট্রন, কিন্তু BF4 মাইনাসে ইলেকট্রন কটা করে ফেলেছে বোরন, 8টা। তাহলে 6টা থেকে 8টা ইলেকট্রনে যাওয়ার ওর একটা হাই প্রবণতা রয়েছে। তাহলে BF4 মাইনাস কিন্তু বোরন তৈরি করতে চাইবে, কারণ ওখানে অক্টেট কমপ্লিট আছে, সেই কথাটা এখানে বলেছে। এখানে কিন্তু বোরনের যোজ্যতা 3 হলেও বোরন চতুর্যোজী কম্পাউন্ড তৈরি করতে পারে BF4 মাইনাস। এবার এরূপ অবস্থার ফলেই এই অবিশ্বাস্য বিক্রিয়াটা ঘটে।
এছাড়া বোরন আর অক্সিজেনের যে বন্ডটা রয়েছে BOH হোল থ্রাইস, বন্ধন শক্তির তুলনায় বোরন ফ্লুরিন বন্ধন শক্তিটা অনেক বেশি, তাই বোরনের সাথে অক্সিজেনের যে লিঙ্কেজ আছে ওটা কাটবে, F মাইনাস এর প্রেজেন্সে ওটা BF4 মাইনাস আয়ন তৈরি করতে চাইবে। সেই কারণেই এই কি বলবো একটা অভূতপূর্ব একটা ঘটনা ঘটছে, যেটা অ্যাসিডের প্রেজেন্সে তুই বেস বানিয়ে ফেলছিস। এবার বোরিক অ্যাসিডের স্ট্রাকচারটা একটু ভালো করে দেখে নে, বোরিক অ্যাসিডের স্ট্রাকচারটা কিরকম করে আছে। এই দেখ, এটা একটা বোরিক অ্যাসিড, এই বোরিক অ্যাসিডের সাথে অন্য একটা বোরিক অ্যাসিডের দিকে তুই যদি তাকাস, এটা আরেকটা বোরিক অ্যাসিড, ঠিক আছে, এটা আরেকটা বোরিক অ্যাসিড, তাহলে দুটো বোরিক অ্যাসিড, এই দুটো বোরিক অ্যাসিডের মাঝে কি রয়েছে, হাইড্রোজেন বন্ড। এরকম করে আরো অনেক বোরিক অ্যাসিডগুলো নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ড করে ক্লাস্টার বানিয়ে থাকে। তাহলে বোরিক অ্যাসিডগুলি কেলাসে BOH এককগুলি হাইড্রোজেন বন্ধন দ্বারা অষ্টভুজাকার বলয় গঠন করে দ্বিমাত্রিক স্তরে সজ্জিত থাকে, অর্থাৎ স্তরীভূত গঠন দেখায়। ওই যে গ্রাফাইটের লেয়ারের মতো দেখছিস, ওরকম লেয়ার লাইক একটা স্ট্রাকচার দেখায় হাইড্রোজেন বন্ড করে। এই ছিল তোর বোরিক অ্যাসিড। এবার আমাদের পড়তে হবে বোরনের কম্পাউন্ড। বোরন এবার আসছে ডাইবোরেন। এবার ডাইবোরেন পড়ার আগে এন্ট্রান্সের জন্য, বোর্ডে জানতে চাইবে না, এইখানে কিছু জিনিস আমাদের এন্ট্রান্সের জন্য লাগবে সম্পূর্ণরূপে। যারা JEE মেন্স অ্যাডভান্স দিবি তারা খুব ভালো করে এই জায়গাটা ভালো করে দেখ, ঠিক আছে, আমি এন্ট্রান্স লিখে দিয়েছি। বোরন সরাসরি হাইড্রোজেনের সাথে যুক্ত না হলেও বোরনের বেশ কিছু হাইড্রাইড পাওয়া যায়। বোরনের যে হাইড্রাইড, সেই বোরনের হাইড্রাইডকে আমরা কি বলি, বোরেন বলা হয়। বোরেন 3 প্রকারের। বোরেন কি প্রকারের, কত প্রকারের, 3 প্রকারের। BnHn+4, BnHn+4 এই সংকেত গঠিত বোরন হতে পারে। এই সংকেত গঠিত বোরনকে আমরা বলবো নিডোবোরেন। তোকে কোনো একটা বোরনের হাইড্রাইড দিয়ে বলবে এটা কি টাইপের বোরেন, নিডোবোরেন না অ্যারাকনোবোরেন না ক্লসোবোরেন, এই 3 ধরনের মধ্যে ওটা কি ধরনের বোরেন তোকে চিনতে বলবে। যেই মেন্স অ্যাডভান্স যারা দিবি তারা এই জায়গাটা খুব ভালো করে। তাহলে নিডোবোরেন, তাহলে নিডোবোরেন, তাহলে এটাও হতে পারে। আমরা তো ডাইবোরেন পড়বো একটু বাদে, আমরা মেন টপিকটা যেটা পড়তে চলেছি সেটা ডাইবোরেন। তাহলে ডাইবোরেন কি টাইপের বোরনের, কি টাইপের বোরেন, ডাইবোরেন হচ্ছে এক ধরনের নিডোবোরেন, কারণ এটা BnHn+4 সংকেত যুক্ত। এছাড়া বাকি আরো এক্সাম্পল দেওয়া রয়েছে। নেক্সট আমাদের কি আসছে, নেক্সট BnHn+6 সংকেত বিশিষ্ট যে বোরেন, এই টাইপের বোরেনকে আমরা কি বোরেন বলি, অ্যারাকনোবোরেন বলি। তাহলে অ্যারাকনোবোরেন B4H10, B5H11 এমনি করে অনেক বোরেনের এক্সাম্পল এখানে দেওয়া রয়েছে। নেক্সট আছে BnHn-2, এই সংকেত বিশিষ্ট বোরেন। এই সংকেত বিশিষ্ট বোরেনকে আমরা বলি ক্লসোবোরেন। ক্লসোবোরেনের বেশ কিছু ইম্পর্টেন্ট দেওয়া রয়েছে। এবার এর নিচের লাইনে কি লেখা রয়েছে, বোরনের সবথেকে ইম্পর্টেন্ট, বোরনের সবথেকে গুরুত্বপূর্ণ হাইড্রাইডটি হলো ডাইবোরেন B2H6। তাহলে B2H6 কি টাইপের বোরেন, নিডোবোরেন, মনে থাকে জানো। তাহলে B2H6 কি টাইপের বোরেন, নিডোবোরেন। এটা কি সংকেত বিশিষ্ট, BnHn+4 এই জেনারেল সংকেত বিশিষ্ট একটা বোরেন। তাহলে এটা হচ্ছে ডাইবোরেনের। এবার ডাইবোরেনকে নিয়ে এত মাতামাতি করছি কেন, এখান থেকে অনেক প্রশ্ন আসবে বলে, এবং এটা সবথেকে গুরুত্বপূর্ণ হাইড্রাইড জোন। তাহলে প্রথম ডাইবোরেনের প্রিপারেশন, সবকিছু পড়তে হবে ডাইবোরেন সম্বন্ধে। তো ডাইবোরেনের প্রিপারেশন আমরা কি করতে পারি, BF3 নাম হয়েছে .ET2O, এটা একটা ইথার। আমরা পড়বো অর্গানিক যত তত আমরা ইথারকে চিনবো, যাক ইথার, তাতে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিলে ডাইবোরেন প্রিপেয়ার হয়ে আসবে, ঠিক আছে। বোরন ট্রাইফ্লোরাইড ইথারেটকে ET2O, দ্যাট ইজ ইওর ইথার। ET2O সংকেত যদি জানতে চাস, ET2O সংকেত হচ্ছে এরকম। অক্সিজেনের দুদিকে যদি লিঙ্কেজ থাকে, মানে দুদিকে যদি কার্বনের চেন থাকে, সেটাকে আমরা বলি ইথার, ঠিক আছে। এই দিকে একটা ইথাইল গ্রুপ, এইদিকে একটা ইথাইল গ্রুপ, ঠিক আছে, দুদিকে আমার ইথাইল গ্রুপ। তাহলে আমি এরকম লিখতে পারি, অক্সিজেন এদিকে একটা ইথাইল গ্রুপ, তাহলে ET, এইদিকে একটা ইথাইল গ্রুপ ET, যেটাকে ছোট্ট করে ওখানে লেখা হয়েছে ET2O, ঠিক আছে। বুঝতে পারা গেছে কেন ওটাকে ET2O লিখেছে, এই কারণে ওটাকে ET2O লিখেছে, মাঝের অক্সিজেনটা অনেকটা বড় লেখা হয়ে গেছে, ঠিক আছে, কোনো ব্যাপার না। তো ET2O এই টাইপের অক্সিজেন কম্পাউন্ড, যেখানে ছোট ক্লাসে দেখেছিলি এরকম টাইপের কম্পাউন্ডকে আমরা বলি ইথার, ঠিক আছে। এরকম টাইপের কম্পাউন্ড হচ্ছে তোর ইথার। তাহলে ওরকম ইথারেটে, BF3 ইথারেট কম্পাউন্ডে তুই যদি AlH4 দিয়ে রিঅ্যাকশন করিস তাতেও হবে। এছাড়া NaBH4 এ তুই যদি I2 এবং ডাইগ্লাইম মিডিয়ামে রিঅ্যাকশন করিস সেটা তৈরি হবে। ডাইগ্লাইম কি এখানে দেওয়া রয়েছে, ওই CH3O, CH2CH2O
এরকম টাইপের একটা কম্পাউন্ড, ঠিক আছে। তাহলে দিস ইজ ইয়োর ডাইগ্লাইম। তো ডাইগ্লাইমের স্ট্রাকচার কেউ জানতে চাইবে না, ডাইগ্লাইম যদি মনে রাখবি নামটা তাহলেই হবে। তাহলে NaBH4 I2 দিয়ে ডাইগ্লাইম দিয়ে রিঅ্যাকশন করলে B2H6 তৈরি করতে আমরা পারবো। B2H6 এর প্রিপারেশনগুলো সব দেখবি। আর কি আছে, BF3 তে NaH দিয়ে রিঅ্যাকশন করে 450 কেলভিন টেম্পারেচার দিয়েছে, B2H6 তৈরি হবে। ধর্ম, এটি একটি বর্ণহীন বিষাক্ত গ্যাস, যা স্ফুটনাঙ্ক 180 কেলভিন, ঠিক আছে, বর্ণহীন বিষাক্ত গ্যাস, অসুবিধা নেই। রাসায়নিক বিক্রিয়া, তাপীয় স্থায়িত্ব দেখি। তাপীয় স্থায়িত্ব কি হবে, এটাকে তুই যদি সিল করা টিউবে 373 থেকে 523 কেলভিনের মধ্যে টেম্পারেচার দিয়ে হিট আপ করিস, তাহলে বিভিন্ন হায়ার বোরেনগুলো তৈরি হবে। তাহলে ডাইবোরেন শুধুমাত্র কম তাপমাত্রায়, তাহলে ডাইবোরেন শুধুমাত্র কম তাপমাত্রায় স্থিতিশীল। হায়ার টেম্পারেচার করে দিলে ডাইবোরেনের জন্য কি হবে, স্থিতিশীলতা কমবে। কিন্তু ডাইবোরেনকে সিল করা টিউবে উত্তপ্ত করলে উচ্চতর বোরেনগুলি তৈরি হয়। B4H10, B5H11, B4H10, এই দেখ B4H10, B5H11, B6H12, B6H12। তাহলে ডাইবোরেনকে তুই যদি হায়ার টেম্পারেচারে হিট আপ করিস, তাহলে নিডোবোরেনকে হিট আপ করেছিস, অ্যারাকনো বোরেনগুলো তৈরি হতে শুরু করেছে, এটা হচ্ছে কথা। তাহলে তুই যদি ডাইবোরেনকে হিট আপ করিস, তাহলে ডাইবোরেন হচ্ছে তোর এক ধরনের নিডোবোরেন। নিডোবোরেনকে হিট আপ করলে কি টাইপের বোরেন তৈরি হতে শুরু করলো, অ্যারাকনো বোরেন তৈরি হতে শুরু করলো। এটা কিন্তু মনে রাখবি, এটা কিন্তু কঠিন বা জটিল প্রশ্ন করলে এরকম করে কিন্তু টার্গেট করবে যে নিডোবোরেন হচ্ছে ডাইবোরেন। তো ডাইবোরেনকে হিট আপ করলে যে কম্পাউন্ডগুলো, যে আলাদা আলাদা যে বোরেনগুলো তৈরি হবে, সেই বোরেনগুলো কোন ক্লাস অফ বোরেন হাইড্রাইডস, তখন তার অ্যান্সার হবে ওগুলো হচ্ছে নিডোবোরেন্সের আন্ডারে। স্ট্রাকচার হচ্ছে BnHn+6, এইটা হচ্ছে তার স্ট্রাকচার। তাহলে এটা আমি মুখে বললাম যেন মনে থাকে, সেই টাইপের কম্পাউন্ড তৈরি হচ্ছে। আচ্ছা, দহনশীলতা, ঠিক আছে, দহনশীলতা দহন করলে B2O3 তৈরি হবে। আদ্র বিশ্লেষণ, এটা আবার লাগবে। আদ্র বিশ্লেষণ B2H6H2 একটু আগেই পড়লাম, আদ্র বিশ্লেষণ করলে বোরিক অ্যাসিড তৈরি হয় আর 6টা হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে। বেশ, মিথানল, মিথানলের এইটা, মিথানলের এইটা যে B2H6 দিয়ে রিঅ্যাকশন করলে এই যে তৈরি হয়, এটাও আমরা দেখলাম যে বোরিক অ্যাসিডের শনাক্তকরণের ক্ষেত্রে এরকম টাইপেরই কম্পাউন্ড তৈরি হয়েছিল। ক্ষারকের সাথে রিঅ্যাকশন, ঠিক আছে। অ্যামোনিয়া, এইখানে আবার একটা খুব ইম্পর্টেন্ট, এখানটা আবার খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, দুটো স্টার দিয়ে রাখ। সেটা হচ্ছে অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া। ডাইবোরেনকে তুই যদি অ্যামোনিয়ার সঙ্গে প্রথমে রিঅ্যাকশন করিস, তাহলে ওখানে একটা জুতো যৌগ তৈরি হয়, ঠিক আছে, জুতো মানে অ্যাডিশন একটা কম্পাউন্ড তৈরি হয়। পরে একে 473 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করলে উদ্বায়ী যৌগ বোরাজিন অর বোরাজোল উৎপন্ন হয়। দুটো নামই দেখে নিবি, বোরাজিন বা বোরাজোল উৎপন্ন হয়। এর গঠনাকৃতি বেনজিনের মতো, ঠিক আছে, ইলেকট্রন সংখ্যা এবং পরমাণু সংখ্যা একই। এবং আমরা আগের দিন একটা জিনিস পড়লাম, মনে আছে নাকি আমি জানি না, বোরনের সাথে নাইট্রোজেনের বন্ডটা আর কার্বনের সাথে কার্বনের বন্ডে টোটাল ভ্যালেন্স ইলেকট্রনটা একই রকম থাকবে। বোরনের সাথে নাইট্রোজেনের বন্ডের আমি যদি কথা বলি, আর কার্বনের সাথে কার্বনের বন্ডের আমি যদি কথা বলি, এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো, 3টে। এখানে ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো, 5টা। 5 আর 3 কতগুলো হচ্ছে, 8টা। এখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা, 4টে। এখানে ভ্যালেন্স ইলেকট্রন কটা, 4টে। 4 আর 4 কতগুলো হয়, 8টা। তাহলে কার্বন কার্বন বন্ডে টোটাল যত, মানে কার্বন কার্বন যদি একে অপরের সাথে বন্ড করে, টোটাল কতগুলো ভ্যালেন্স ইলেকট্রন তারা ইউজ করছে, এর 4টে টোটাল 8টা ভ্যালেন্স ইলেকট্রন, এর 3টে এর 5টা, তাহলে টোটাল 8টা ভ্যালেন্স ইলেকট্রন। এই হচ্ছে ব্যাপার। এবার বেনজিন রিং সম্বন্ধে আমরা সবাই জানি, ওখানে 6টা কার্বন একে অপরের সাথে বন্ড করে। তাহলে এখানে কি 3টে বোরন আর 3টে নাইট্রোজেন একে অপরের সাথে সাইক্লিক রিং তৈরি করবে। দেখ নিচে ছবিটা দেওয়া রয়েছে, বেনজিন মানে কি 6টাই কার্বন। তাহলে যদি এটা বেনজিনের সাথে তুলনা হতে হয়, তাহলে 3টে বোরন আর 3টে নাইট্রোজেন একে অপরের সাথে বন্ড করবে, প্রত্যেকের সাথেই একটা করে হাইড্রোজেন জুড়ে থাকবে, অল্টারনেটিভ সিঙ্গেল বন্ড ডাবল বন্ড। তাহলে একই রকম ফিচার আসছে, শুধুমাত্র সব কার্বনের জায়গায় অল্টারনেটিভলি বোরন আর কার্বন। তাহলে এই বোরাজোল বা বোরাজিন, এই কম্পাউন্ডকে আমরা বলবো অজৈব বেনজিন। বেনজিনে পাই ইলেকট্রনগুলি সম্পূর্ণ ডিলোকালাইজেশন হয়, এখানে আংশিক ডিলোকালাইজেশন হচ্ছে, কিন্তু তোকে এই রিঅ্যাকশনটা ভালো করে পড়তে হবে। B2H6 এর সাথে অ্যামোনিয়া রিঅ্যাকশন করে এরকম একটা জুতো যৌগ তৈরি হচ্ছে, যেটাকে ফার্দার টেম্পারেচার করলে তোর এই কম্পাউন্ডটা B3N3H6 বোরাজিন তৈরি হচ্ছে, 12টা হাইড্রোজেন বের হচ্ছে। স্ট্রাকচারটা এটা ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। জটিল যৌগ তৈরি করে, জটিল যৌগ তৈরি করুক। পটাশিয়াম মেটাবোরেট হাইড্রাইড, ঠিক আছে, ইউজ দেখে নিবি। এবার যেটা লাগবে এখানে ইনঅর্গানিক রাবার, সরি রাবার কেন বলছি, ইনঅর্গানিক বেনজিন দেখে নিলি। এবার ইলেকট্রন ডিফ্র্যাকশন পরীক্ষার সাহায্যে আমরা এই যে স্ট্রাকচারটা বার করব, এখানে 3টে স্টার, সব থেকে বেশি ইম্পর্টেন্ট
এই যদি বোরনের কম্পাউন্ডগুলোর মধ্যে কোনোটা যদি সবথেকে বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকে এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট হওয়ার রিজনটা হচ্ছে যদি তোদের যারা নিট দিবি তাদের জন্য তো এস ব্লক আর পি ব্লক তুলে দিয়েছে, কিন্তু এস ব্লক পি ব্লক তুলে দিলেও B2H6 এর এই যে বন্ডিং প্যাটার্নটা এটা কিন্তু তোকে কেমিক্যাল বন্ডিং এর আন্ডারে কোশ্চেন আকারেও হতে পারে। BF3টা যেমন কেমিক্যাল বন্ডিং এর ভিতরের কোশ্চেন হতে পারে, সেরকমই B2H6 এর এই যে বন্ডিং ফিচারটা এটাও কিন্তু তোর কি কেমিক্যাল বন্ডিং এর আন্ডারে হতে পারে। আগে আমি এর পুরো বিষয়টা বুঝিয়ে নিই, এই বিষয়টা বুঝিয়ে নেওয়ার পর আমি বইয়ে মার্ক করে দিচ্ছি, ঠিক আছে? বিষয়টাকে বোঝ, তারপরে বইয়ে যা যা বলেছে যে পয়েন্টগুলো মনে রাখতে হবে বইয়ে আমি মার্ক করছি। বেশ, তারা দেখ বোরন B2H6, B2H6 নিয়ে আলোচনা করছি। B2H6 আসলে BH3 এর ডাইমার, দুটো BH3 ইউনিট একে অপরের সাথে ডাইমারাইজেশন করে রয়েছে। তাহলে BH3 ইউনিটে ডাইমারাইজেশন করে হয় B2H6, এবং B2H6টা আরো ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা আমার তখন বলতে হতো, খেয়াল ছিল না, এখন মনে পড়লো। সেটা হচ্ছে অর্গানিকে প্রচুর রিয়াকশন করার জন্য কিন্তু আমরা ডাইবোরন দিয়ে রিয়াকশন করবো, এবং ডাইবোরন দিয়ে রিয়াকশন কিন্তু পড়তে হবে। প্রচুর রিয়াকশন হয় বোরনের কম্পাউন্ড দিয়ে, আমাদের হাইড্রোবোরেশন অক্সিডেশনই আছে, অ্যালকোহল প্রিপারেশন। সো এটা অর্গানিকও অ্যাজ এ রিয়েজেন্ট দেখতে পাবি। B2H6 তাহলে BH3 কে নিয়ে আমরা আলোচনা করি, তারপরে তো দুটো BH3 কে আমরা জুড়বো। তাহলে বোরনের হচ্ছে 1s2 2s2 2p1, এই হচ্ছে বোরনের যদি আমি ধরি, আমি ভ্যালেন্স সেলটাকে নিয়ে লিখবো, তাই এটাকে আমি এখানে লিখি। তাহলে এটা হচ্ছে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন, ঠিক আছে? এবার বোরনের ভ্যালেন্স সেলটাকে যদি যেভাবে আমরা হাইব্রিডাইজেশন করতে শিখেছিলাম ঠিক সেইভাবে আমরা যদি লিখি, বোরনের 2s এ আপ স্পিন ডাউন স্পিনে দুটো ইলেকট্রন এবং 2p তে একটা ইলেকট্রন। এবার একটা যতগুলো আনপেয়ার্ড ইলেকট্রন ঠিক ততগুলো কোভ্যালেন্ট বন্ড করতে পারে। যদি এটা না জানিস কোভ্যালেন্ট বন্ডের চ্যাপ্টারটা দেখবি, মানে টপিকটা ভিডিও লেকচারটা দেখবি। তাহলে একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে তো বোরনের একটা বন্ড করার কথা হবে না। তাহলে বোরন কি করবে, তার লোয়ার এনার্জি একটা ইলেকট্রনকে হায়ার এনার্জি অরবিটালে জাম্প করাবে। তাহলে এটাকে আমরা বলবো, আগেটা গ্রাউন্ড স্টেট বোরন ছিল, এটা এক্সাইটেড স্টেট বোরন। সেই কথাগুলো আমি আর লিখছি না, আগে যখন পড়িয়েছি তখন সব পড়িয়ে এসেছি। এগুলো পড়ানোর মধ্যেই BF3 মলিকিউল করানোর সময় এভাবেই করা হয়েছে। তাহলে এখন দুটো আনপেয়ার্ড তৈরি হলো, আর এটা 2p সেটটা। এবার কি হয় সবাই জানি, একটা S আর দুটো P মিলে এখানে কি তৈরি করবে, হাইব্রিডাইজেশন, দিয়ে sp2 হাইব্রিডাইজেশন হয়। তো কিন্তু BH3 যেটা B2H6 করবে সেখানে একটা প্রবলেম আছে, ওখানে এরকম করে ওরা sp3 হাইব্রিডাইজেশনটা করবে, sp3 বলছি, BF3 তে যেরকম করে আমরা sp2 হাইব্রিডাইজেশন শিখেছিলাম, এখানে কিন্তু সেরকম করে sp2 হাইব্রিডাইজেশনটা হবে না। গোড়াটা দেখ কেন হবে না, কি জন্য হচ্ছে না, কি দরকার, এটাই তোকে স্পেসিফিক্যালি জানতে হবে। এই যে B2H6 এ বোরনটা টিপিক্যালি যে আমার sp2 হাইব্রিডাইজেশন করে, যেটা দেখালাম, এটা কিন্তু এরকম sp2 হাইব্রিডাইজেশন করবে না। সাধারণত ওই ভ্যাকেন্ট পি অরবিটালটাকে বোরন ফেলে রাখে, অন্য কারো কাছ থেকে ইলেকট্রন নেবে, ওই সাইডের ফ্লোরিন পি অরবিটালটাকে হাইব্রিডাইজেশনে টেক পার্ট করায় না। কিন্তু এখন বোরন তার ওই যে ভ্যাকেন্ট পি অরবিটালটা, ওই ভ্যাকেন্ট পি অরবিটালটাকেও হাইব্রিডাইজেশনে নিল। যতগুলো অ্যাটমিক অরবিটাল নিজেদের মধ্যে হাইব্রিডাইজেশনে টেক পার্ট করে ঠিক ততগুলোই হাইব্রিড অরবিটাল। সবই বলেছি, না বুঝতে পারলে হাইব্রিডাইজেশন পার্ট 1 পার্ট 2 দেখে নিবি। তাহলে এখানে হাইব্রিডাইজেশনটা কি করলো, sp3 হাইব্রিডাইজেশন করলো, ইলেকট্রনগুলো যেমন আছে সেরকম বসলো, একটা ভ্যাকেন্ট কিন্তু অরবিটাল থাকলোই। আর হাইড্রোজেনকে নিয়ে কি বলবো, হাইড্রোজেনে তো 1s1, হাইড্রোজেনকে নিয়ে আমার বলার কিছুই নেই। হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা সবাই জানি, হাইড্রোজেনের তো 1s1, ও তো বেচারা, ওর তো কিছু দোষ নেই, ওর 1s1 এর ইলেকট্রন আছে। হাইড্রোজেন বলছে আমার 1s1, আমাকে আরেকটা ইলেকট্রন দাও বাবা, আমি তাহলে 1s2 হই, মানে আমার ওই অরবিটালে ডাবলেট করি দিই, হিলিয়ামের মতো কনফিগারেশন করি। হাইড্রোজেনের বেশি কিছু দাবি নেই, প্রবলেমগুলো এই মলিকিউলগুলোকে নিয়ে বা এই অ্যাটমগুলোকে নিয়ে। এবার BF3 তে এখানে কি হয়, BF3 তে একটা স্পেশাল টাইপের বন্ড হয়, সেটাকে নিয়ে আমরা আলোচনা করি। sp3 হাইব্রিডাইজেশন মানে কি, টেট্রাহেড্রাল হবে। সে টেট্রাহেড্রালটাকে ধর আমি 2D তেই যদি ড্র করি, উপর থেকে দেখলাম, তাহলে ধর 4টে sp3 হাইব্রিড অরবিটাল। তাহলে ধর এই দুটো ইন প্লেন, এটা অ্যাবভ দ্য প্লেন, এটা বিলো দ্য প্লেন, ঠিক আছে? এইভাবে ভাব, আমি এরকম করে ঘুরিয়ে করলাম, আমি এটাকে এভাবেও ড্র করতে পারতাম, ঠিক আছে? আমি এটাকে এভাবেও, যেরকম টেট্রাহেড্রাল তোরা দেখে অভ্যস্ত, অ্যাবভ দ্য প্লেন এবং বিলো দ্য প্লেন যেভাবে দেখে অভ্যস্ত, আমি সেভাবেও ড্র করতে পারতাম, ঠিক আছে? অ্যাবভ দ্য প্লেন বিলো দ্য প্লেন যেভাবে দেখে অভ্যস্ত, অরবিটালগুলোকে আমি সেভাবেও ড্র করতে পারতাম। আমি একটু ঘুরিয়ে ড্র করলাম, তাই মাথায় রাখবি কেন ঘুরিয়ে ড্র করলাম, আমার দুটো BH3 ইউনিটকে ডাইমার করে দেখাতে আমার সুবিধা হবে। এটাকে আমি একটা কপি করে নিই, কতবার আমি ড্র করব, এটা আমি একটা ক্লোন করে নিই,
ক্লোনটাকে আমি সাইডে রাখি, সাইডে থাকলো, ঠিক আছে, বন্ড করার সময় আমি এগিয়ে নিয়ে আসবো, ওটা আপাতত সাইডে থাকলো, ওটাকে নিয়ে পরে ভাববি। তাহলে টেট্রাহেড্রালি অরবিটালগুলো আছে, আমি টেট্রাহেড্রালি অরবিটালগুলো আছে, এটাকে কি কিছু করে রাউন্ড করানো যাবে, টার্ন করানো যাবে একটু হলেও, টোটালটা ফ্লিপ হয়ে যাবে, মানে আমি সার্টেন অ্যাঙ্গেলে ঘোরাতে চাইলে হবে না, কিছু করার নেই, এভাবে রাখতে হবে। মধ্যে কথা আমি দেখালাম একটু আগে ছবিটা, রাইট, যে টেট্রাহেড্রালি যেরকম হতো আমি টেট্রাহেড্রালি করেছি, একটু সার্টেন অ্যাঙ্গেলে ঘোরানো আছে। এবার দেখ sp3 হাইব্রিডাইজ হলো 3টে হাইব্রিড ইলেকট্রন আছে, একটা হাইব্রিড অরবিটাল কি ভ্যাকেন্ট, তাহলে আমি এরকম করে ড্র করলাম, 3টে হাইব্রিড অরবিটালে ইলেকট্রন দিলাম, 3টে হাইব্রিড অরবিটালে ইলেকট্রন দিলাম, একটাতে দিলাম, দুটোতে দিলাম, 3টেতে দিলাম, ফাঁকা। এখানে কি করলো, 3টের মধ্যে এই দুটোকে হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন নিজের মতো চুপচাপ এসে বন্ড করে নিল, আর একটা হাইড্রোজেন চুপচাপ এসে বন্ড করে নিল। একটু ক্লোজলি লিখি দাঁড়া, হ্যাঁ, তাহলে এখানে একটা হাইড্রোজেন নিজের চুপচাপ একটা 1s অরবিটালকে নিয়ে বন্ড করলো, আর একটা হাইড্রোজেন চুপচাপ নিজের আরেকটা 1s অরবিটালকে নিয়ে এই দুটোতে বন্ড করে নিল, তাহলে এখানে দুটো হাইড্রোজেন বন্ড করলো, বেশ। এখানে একটা ইলেকট্রন আছে, ওই বোরনটাকে আমি টেনে নিয়ে আসি, এবার এই বোরনটাকে আমি এবার টেনে নিয়ে আসি, একটু কাছাকাছি নিয়ে এলাম, এই অরবিটালটাকে একটু বড় করে ড্র করতে হবে, না হয় দেখতে বাজে লাগবে। বেশ, এই বোরনটারও নিশ্চয়ই এই দিকের বোরনটাও sp3 হাইব্রিডাইজ, তাহলে এই বোরনেরও 3টে ইলেকট্রন আছে অরবিটালে, এইটার দেখ এটা নিলাম, উপরেরটা ফাঁকা রাখলাম, বাট এই দুটো সাইডে যে দুটো রয়েছে সেই দুটোতে দুটো হাইড্রোজেন আবার বন্ড করলো, কোনো অসুবিধা নেই, দুটো হাইড্রোজেন বন্ড করবে সেই নিয়ে তো কোনো অসুবিধা নেই, দিক্কত নেই, আমার বন্ড করলো, দুটো হাইড্রোজেন বন্ড করলো, করে নিল, এইদিকে এইদিকে যেমন করেছে এদিকেও করেছে, আমরা এই ইউনিটটা পেলাম। তাহলে আপাতত আমরা B2H4 পেলাম, কিন্তু আমাদের B2H6, গল্পটা কোথায়, যার ভ্যাকেন্ট অরবিটাল, ভ্যাকেন্ট অরবিটালটাকে আমি একটু ডট 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 করে দিই, ভ্যাকেন্ট যে অরবিটালটা সেটাকে আমি একটু ডট 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 করে দিই, ঠিক আছে, ভ্যাকেন্ট বোঝানোর জন্য তুই ভাব এটা ডট 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 আছে, মানে এটা ভ্যাকেন্ট বোঝাতে চাইছে, ঠিক আছে, এটা ভ্যাকেন্ট বোঝাতে চাইলাম, আর এর ভ্যাকেন্টটাকেও সেরকম করে ডট 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 করে দিই, ঠিক আছে, যার যেটা ভ্যাকেন্ট সেটা সেই দুটোকে আমি ডট 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 করে দিলাম। হাইড্রোজেন বসবে মাঝখানে মধ্যমণি হয়ে, এবার কে বসবে, মধ্যমণি হয়ে বসবে হাইড্রোজেনটা এইখানটায়, ঠিক আছে, এটা অরবিট, এটাকে একটু ক্লোজ নিয়ে আসি, না দেখানো প্রবলেম হবে, কারণ তোর হাইড্রোজেন 1s এর সাইজ সম্বন্ধে তোর একটা ভুল ধারণা জন্মাবে। এরকম লিখলাম, বুঝতে পারছি কথাটা? এবার কি না ছোট ছোট কাজ আছে, এইখানে একটা ইলেকট্রন আছে, ঠিক আছে, আপাতত ইলেকট্রন থাকুক, আর একটা হাইড্রোজেন আসবে, এই হাইড্রোজেনটা কি করবে, এই দুটো অরবিটালকে নিয়ে ওভারল্যাপ করবে, এইদিকে একটা হাইড্রোজেন আসবে, সে দুটো অরবিটালকে নিয়ে ওভারল্যাপ করবে, এরকম করে দুটো হাইড্রোজেন এখানে বন্ড করলো। ভালো করে আমি ধীরে 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 করছি, খুব ভালো করে বুঝতে হবে, খুব ইম্পর্টেন্ট। তাহলে এই একটা বোরনের সিঙ্গলি ফিল্ড অরবিটাল, আর এই যে হাইড্রোজেনটা আসছে সেই হাইড্রোজেনটা নিজের একটা ইলেকট্রন আছে, তাই আমি এই ইলেকট্রনটাকে এই অরবিটাল থেকে আমি মুছি দিয়ে মাঝামাঝি এক জায়গায় লিখি, তাহলে এই যে ইলেকট্রনটা এই অরবিটালটার সাথে এই অরবিটালটা আছে, দাঁড়া একটু, তাহলে অরবিটালটা আছে, হাইড্রোজেনটা এসে ওভারল্যাপ করলো, তাহলে হাইড্রোজেনের তো নিজের একটা করে ইলেকট্রন আছে, আর এই দুটো অরবিটালে এর এখানে একটা ইলেকট্রন আর এর এখানে একটা ইলেকট্রন তো ছিলই, আর হাইড্রোজেনের নিজের একটা ডাউন স্পিন ইলেকট্রন, এর আপ স্পিন ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ডাউন স্পিন ইলেকট্রন, তাহলে এর আপ স্পিন ইলেকট্রন আর হাইড্রোজেনের ডাউন স্পিন ইলেকট্রনটা বসলো, বুঝতে পারছি কথাটা? তাহলে হাইড্রোজেনের এর একটা আপ স্পিন ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ডাউন স্পিন ইলেকট্রন, আপ স্পিন ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ডাউন স্পিন ইলেকট্রন বসলো, আর এর ক্ষেত্রেও ধর এর একটা আপ স্পিন ইলেকট্রন, মানে আমি এদের সমস্তটা একটা ওভারল্যাপ জোনে দেখাতে চাইছি, তো এই ইলেকট্রনটা ওই অরবিটালে ঢুকে আছে, এই ভুল ধারণা যেন না হয়, আমি সেই জন্য এরকম করে লিখছি। তাহলে এই জায়গাটা একটু ভালো করে দেখ, সাইডের গুলোতে নিয়ে কোনো অসুবিধা নেই, মাঝের এই সিচুয়েশন গুলো দেখ, এই যে জায়গাতে এই যে বন্ডটা, এই পার্টিকুলার যে বন্ডটা তৈরি হয়েছে, এই পার্টিকুলার বন্ডটাতে কি কি জিনিস আছে, এই পার্টিকুলার বন্ডটাতে আমি যদি আলাদা আলাদা করে মার্ক করে করে লিখি, এই পার্টিকুলার বন্ডটাতে এটা একটা কি ভ্যাকেন্ট sp3 অরবিটাল, এইটা কি, এটা হচ্ছে হাইড্রোজেনের
হাইড্রোজেনের 1s অরবিটাল, আর এটা একটা কি সিঙ্গলি ফিল্ড অরবিটাল। তাহলে BF3 এর একটা আনপেয়ার্ড যে ইলেকট্রন ছিল সেই অরবিটালটা, মানে কোন একটা BF3 এরকম একটা আনপেয়ার্ড যে ইলেকট্রন রয়েছে, তাহলে একটা কি লিখতে পারি, একটা সিঙ্গলি ফিল্ড sp3। তাহলে এই ভ্যাকেন্ট অরবিটালে কোনো ইলেকট্রন নেই, হাইড্রোজেনের এই 1s এ একটা ইলেকট্রন, আর এই যে সিঙ্গলি 3 sp3 এখানে একটা ইলেকট্রন। তাহলে টোটাল ইলেকট্রন কটা? তাহলে এই বন্ডটাতে টোটাল ইলেকট্রন কটা? এই বন্ডটাতে টোটাল ইলেকট্রন হচ্ছে দুটো। তাহলে দুটো বন্ড কিন্তু ইউজ কজন করছে? বোরন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, সরি এখানে একটা বোরন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা বোরন। তাহলে ইউজ করছে কে কে? বোরন, হাইড্রোজেন এবং বোরন, এই যে লিঙ্কেজটা। তাহলে এই লিঙ্কেজকে আমরা কিভাবে দেখাই? এই যে বোরন, এখানে হাইড্রোজেন, আবার এখানে একটা বোরন, আর বোরন, এখানে হাইড্রোজেন, এখানে একটা বোরন, এইভাবে আমরা লিঙ্কেজটাকে দেখাতে পারি, এরকম করেই দেখায়। তাহলে এই টাইপের যে বন্ড, এই টাইপের বন্ডটাই হচ্ছে আমার 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। কেন 2 ইলেকট্রন? বোঝা গেছে, কারণ এই বোরনটার এই হাইব্রিডাইজড অরবিটালটা ভ্যাকেন্ট ছিল, ডান দিকের বোরনটার একটা ইলেকট্রন আর হাইড্রোজেনের একটা ইলেকট্রন। আর উপরের সিচুয়েশনটা যদি ভাবি, বাঁ দিকের বোরনটার একটা ইলেকট্রন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন, আর ডান দিকের যে বোরনটার একটা ভ্যাকেন্ট অরবিটাল। তাহলে এই দুটো ইলেকট্রনকে ইউজ কতজন করছে? এই দুটো ইলেকট্রনকে ইউজ করছে 3 জন। কে কে? ডান দিক বাঁ দিকের একটা একটা করে বোরন আর হাইড্রোজেন। তাই সেন্টার কটা ইউজ করার জন্য? সেন্টার কটা? 3টে। ইলেকট্রন কটা? দুটো। তাহলে এই টাইপের বন্ডকে আমরা বলছি 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। এবং এই টাইপের বন্ডের আরেকটা নাম হচ্ছে, এরকম বেঁকে যেহেতু রয়েছে, এই টাইপের বন্ডকে আমরা বলবো ব্যানানা বন্ড। এই টাইপের বন্ডের আরেকটা নাম হচ্ছে ব্যানানা বন্ড। তো এটা ভালো করে বুঝতে হবে BH3 এর এই বিষয়টা। তাহলে সবকিছু জিনিস আমার বলা হয়ে গেছে, আমি এবার জাস্ট বইয়ে গিয়ে মার্ক করব। তাহলে এক্ষেত্রে কি হয়? এক্ষেত্রে বলেছে প্রতিটা প্রান্তীয়, ভালো করে দেখ, প্রতিটি প্রান্তীয় H পরমাণু এবং দুটি বোরন পরমাণু একই তলে অবস্থান করে। তাই প্রতিটা প্রান্তীয়, এই যে প্রান্তীয় বোরন বলতে কোনটা বোঝা যায়? যে প্রান্তীয় বোরন আর হাইড্রোজেন, মানে এই যে এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা, এই বন্ডটা। তাহলে প্রান্তীয় এইগুলো তো হাইড্রোজেন, এই প্রান্তীয় এগুলো কি গোল গোল করে সাদা সার্কেলগুলো তো হাইড্রোজেনের 1s। তাহলে এই 4টে হাইড্রোজেন আর এই দুটো বোরন, এরা সিঙ্গেল প্লেনের মধ্যেই আছে, কোনো অসুবিধা নেই, সেম প্লেনের মধ্যেই আছে। বেশ, সেম প্লেনের মধ্যে থাকলো। বাকি দুটি হাইড্রোজেন পরমাণু তলের ওপরে এবং নিচে উলম্বভাবে থাকে। তাহলে এটা যদি BH3 এর প্লেনটা হয়, এটা যদি প্লেন হয়, আমি আবার এখানেও ড্র করে দেখাই। তাহলে এই যে এরকম ব্যানানা বন্ড যেটা দেখিয়েছি, সেটা ঘটনাটা কিরকম? এইটা যদি তোর একটা টেবিলে প্লেন হয়, এটা যদি টেবিলে প্লেন হয়, ধর এটা টেবিলে প্লেন, এটা যদি টেবিলে প্লেন হয় তোর, তাহলে বোরনের সাথে বোরন, এখানে একটা বোরন, এই প্রান্তীয় হাইড্রোজেনগুলো এই সেম টেবিলের মধ্যেই রয়েছে, এই প্রান্তীয় হাইড্রোজেনগুলো সেম টেবিলের মধ্যেই রয়েছে। এবার এই টেবিলে প্লেন থেকে ওপরের দিকে বোরনের সাথে যে হাইড্রোজেনের যে বন্ডটা, সেটা টেবিলের প্লেন থেকে ওপরের দিকে একটা, আর এই যে টেবিলের প্লেন যেটা রয়েছে, সেই টেবিলের প্লেনের নিচের দিক থেকে একটা। আশা করি বুঝতে পারছিস, টেবিলের প্লেনের উপরে একটা উঠে রয়েছে আর টেবিলের প্লেনের নিচের দিকে একটা রয়েছে। তাহলে এটা যদি টেবিলের প্লেন হয়, এই প্লেনে বোরন আর 4টে হাইড্রোজেন রয়েছে, টেবিলের প্লেনের নিচের দিকটা এরকম করে ব্যানানা বন্ড, নিচের দিকটা এরকম করে ব্যানানা বন্ড, আর উপরের দিকটা এরকম করে একটা ব্যানানা বন্ড তৈরি হয়ে আছে টেবিলের ওপরে আর নিচে। এটা বলতে চাইলো টেবিলের ওপরে এবং নিচে উলম্বভাবে অবস্থান করে। এরা বোরন পরমাণু দুটোর মধ্যে সেতু গঠন করে। তাহলে হাইড্রোজেনটাতে সেতুর মতো, ব্রিজের মতো, কারণ বোরনের সাথে বোরনের ডাইরেক্ট কোনো লিঙ্ক নেই, হাইড্রোজেনটা ব্রিজ গঠন করছে। এই দুটি হাইড্রোজেন পরমাণুকে ব্রিজ বা সেতু হাইড্রোজেন পরমাণু বলবে। এই দুটো হাইড্রোজেনকে, এই দুটি ব্রিজ বা সেতু হাইড্রোজেন পরমাণু ডট লাইন দিয়ে দেখানো হয়, ডট ডট দিয়ে দেখানো হয়েছে। প্রান্তীয়গুলোকে যেরকম কোভ্যালেন্ট বন্ড যেরকম হয়, সেরকম কোভ্যালেন্ট বন্ড দিয়ে দেখানো হয়েছে, কিন্তু সেতু BH বন্ডগুলো এগুলোর থেকে আলাদা। তাহলে যেগুলো ব্রিজ যে হাইড্রোজেন বন্ড দুটো রয়েছে, মানে ব্রিজে যে দুটো হাইড্রোজেন রয়েছে, বোরন হাইড্রোজেন, ওই দুটো টার্মিনাল যে বোরনের যে 4টে হাইড্রোজেন রয়েছে, সেই দুটো থেকে আলাদা। মানে টেবিলের প্লেনে যে 4টে হাইড্রোজেন রয়েছে বোরনের সাথে বন্ড করে, ওই দুটো যেরকম বন্ড, টেবিলের প্লেনের উপরে যে ব্যানানা বন্ডের যে হাইড্রোজেন দুটো রয়েছে, ওই দুটো আলাদা টাইপের। তাহলে এই গঠন অনুযায়ী সমযোজী বন্ধন গঠনে 16টি ইলেকট্রনের প্রয়োজন, কিন্তু ডাইবোরনে ইলেকট্রন আছে টোটাল 12টা। তাহলে তুই যদি টোটাল বন্ড ক্যালকুলেট করিস, তাহলে বন্ড ক্যালকুলেট করলে তুই দেখতে পাবি, দেখ টোটাল বন্ড, দেখ একটা বন্ড, দুটো বন্ড, 3টে বন্ড, 4টে বন্ড, 5, 6, 7, 8টা। তুই যদি এরকম করে ভাবিস টোটাল 8টা বন্ড আছে, 8 2 16টা ইলেকট্রন থাকার কথা, কিন্তু এখানে কাউন্ট করলে পাবি টোটাল 12টা ইলেকট্রন আছে। এই হচ্ছে ব্যাপার। বেশ,
টোটাল 12টা ইলেকট্রন আছে। 12টা ইলেকট্রন কিভাবে? টোটাল 1 2 3 4 5 6 6টা হাইড্রোজেন, একটা একটা করে 6টা ইলেকট্রন, এই বোরনের 3টে ভ্যালেন্স ইলেকট্রন আর ওই বোরনের 3টে ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে 6টা আরো 6টা, তাহলে 12টা ইলেকট্রন। তাহলে এটা মিলবে কি করে? তখন ইলেকট্রন ডিফ্র্যাকশন স্টাডি করলে আমরা দেখতে পাবো ওই যে ব্রিজে যে প্রতিটা ব্রিজে যে হাইড্রোজেন পরমাণু, যে দুটি বোরন পরমাণুর সঙ্গে শুধুমাত্র দুটি ইলেকট্রন দিয়ে যুগ্মভাবে অবস্থান করে, এই বন্ধনকে আমরা তিন কেন্দ্রিক ইলেকট্রন জোড় বন্ধন বা 3 সেন্টার্ড ইলেকট্রন পেয়ার বা 3 সেন্টার্ড 2 ইলেকট্রন বন্ড বলবো, একে ব্যানানা বন্ডও বলা হয়। আচ্ছা, এই যে BH3 ইউনিটে বোরনের BH3 মানে B2H6 ইউনিট, এখানে দুটো বোরনের হাইব্রিডাইজেশন কি? sp3। প্রতিটি বোরন পরমাণু দুটি sp3 অরবিটাল হাইড্রোজেনের 1s অরবিটালের সাথে অভিলিপ্ত হয়ে দুটি সমযোজী BH বন্ধন গঠন করে। এটা কোন দুটো বলতে চাইলো? এটা বলতে চাইলো এই যে টার্মিনাল, এই যে সাদা গোল দিয়ে যে চারদিকে দু সাইডে দুটো করা রয়েছে, দু সাইডে দুটো দুটো করে চারটে করা রয়েছে টোটালে, ওইটা হচ্ছে দুটো sp3 হাইব্রিড অরবিটাল, বোরনের 1s বোরনের দুটো sp3 হাইব্রিড অরবিটাল হাইড্রোজেনের 1s এর সাথে ওভারল্যাপ করে বন্ড তৈরি করলো। আর বাকিগুলোর ক্ষেত্রে কি হচ্ছে? বাকি তুই যদি দেখিস প্রতিটা বোরনে, কোন একটা বোরনকে তুই যদি নিস, সেই বোরনের দুটি sp3 অরবিটাল 1s এর সাথে করলো, আর আবার দুটি হাইড্রোজেন পরমাণু একটি করে ইলেকট্রন সমন্বিত দুটি 1s অরবিটাল আছে। এই অবস্থায় বোরনের হাইড্রোজেন বন্ধন গঠনের পর দুটি বোরন পরমাণুর দুটি sp3 হাইব্রিড অরবিটাল একই সঙ্গে একটি হাইড্রোজেন পরমাণু 1s অরবিটালের সঙ্গে অভিলিপ্ত হয়ে 3 কেন্দ্রিক 2 ইলেকট্রন এরকম একটা BHB এরকম একটা লিঙ্কেজ তৈরি করে। আশা করি বোঝাতে পেরেছি। এই সিচুয়েশনে ধর এই বোরনটার একটা আপ স্পিনে আছে, হাইড্রোজেনের ডাউন স্পিনে এই বোরনটা ফাঁকা। আর এই সিচুয়েশনটা কি হবে? এই বোরনটার একটা আপ স্পিনে হাইড্রোজেনের একটা ডাউন স্পিনে ইলেকট্রন আছে, দিয়ে এরকম করে বন্ড করেছে, এর এটা ভ্যাকেন্ট আর এর ক্ষেত্রে এটা ভ্যাকেন্ট, এরকম করে বন্ড করেছে। এরকম আগে পিছে দেখতে এরকম লাগছে, তাই দেখতে বাজে লাগবে। সো এরকম করে বন্ড করেছে। তাহলে একটা সিচুয়েশনে হাইড্রোজেনের একটা একটা করে ছিল, একবার একটা বোরন ইলেকট্রন দিচ্ছে, অন্য একজন দিচ্ছে না, একটাতে যে দিচ্ছে তার অপোজিট ঘটনাটা ঘটছে। একটু আগে এক্সপ্লেন করলাম, আশা করি বুঝতে পারছি। এটা হচ্ছে ব্যানানা বন্ড। এবার অ্যালুমিনিয়ামের কিছু প্রপার্টি আছে, অ্যালুমিনিয়ামের তেমন কিছু নেই, হাফ পাতা মতোই আছে। যে অ্যালুমিনিয়ামকে তুই যদি HCl রিঅ্যাকশন করিস, AlCl3 তৈরি হবে, অ্যাসিডিক দেখালো বা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করলো, তোর এমনি রিঅ্যাকশন এখানে কিছু করছেই না। অ্যামোনিয়া HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে Al2O3 তৈরি করে, আর এখানে অ্যালুমিনেট লবণ তৈরি হয়। আর তেমন কিছু নেই, অ্যালুমিনিয়ামের ব্যবহার দেখে নিবি। এবার অ্যালুমিনিয়ামের এইসব রিঅ্যাকশন থেকে খুব একটা বেশি কোশ্চেন করবে না, যা ওই বোরন থেকে যত রাজ্যের কোশ্চেন। তো এখানে তেমন শেষ হয়ে গেল। এবার আমাদের ওই যে সোহাগা গুটি পরীক্ষা, বোরাক্স বিট টেস্ট। তাহলে বোরাক্স বিট টেস্টে কি করা হয় আমি তখন আগেই বলা হলো, যে বুনসেন বার্নারের মধ্যে ধরলে বোরাক্সটা প্রথমে ওর ভিতরে যে কেলাস জলটা রয়েছে বেরোবে, খয়ের মতো ফুলে উঠবে, তারপরে একটু গোলেজ মতো যাবে, গলে যাওয়ার পর স্বচ্ছ কাঁচের মতো একটা বিট বা গুটি তৈরি করবে। সেই গুটিটাকে তুই কি করলি? গুটিটাকে এবার তুই যদি ওই তপ্ত যে গুটিটা গরম হয়ে রয়েছে, গুটিটাকে তুই যদি লবণে স্পর্শ করে প্রথমে জারক শিখায় তারপরে বিজারক শিখায়, তাহলে লুমিনাস ফ্লেমে তুই নন লুমিনাস ফ্লেমে দিবি, যেটা জারক ফ্লেম। ল্যাবরেটরিতে স্যারকে জিজ্ঞেস করবি, স্যার জারক ফ্লেম মানে লুমিনাস ফ্লেম নন লুমিনাস ফ্লেম কোনটা, আর জারক ফ্লেম বিজারক ফ্লেম কোনটা, কেন বলে জিজ্ঞেস করে নিবি। আর আপাতত আমি এখানে বলার জন্য বলছি, ওটা ল্যাবরেটরি ব্যাপার, এখানে তো এরকম করে বলে ভালো করে বুঝবি না। তাহলে যে ফ্লেমটা তৈরি হচ্ছে, ফ্লেমটার বাইরের দিকটা, ভিতরের দিকটা নয়, বানসেন বার্নারের বাইরের দিকটা দেখবি নীল রঙের শিখা, দ্যাট মিনস ওখানে কমপ্লিট অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে, নীল রঙের শিখা মানে ওখানে কমপ্লিট অক্সিডেশন হচ্ছে, ওইটা হচ্ছে তোর জারক শিখা। এখানে গুটিটা বিভিন্ন বর্ণ ধারণ করবে, আলাদা আলাদা সল্টে তুই যদি কানেক্ট করবি, সল্টগুলো আলাদা আলাদা কালার দেয়। তাহলে কিরকম সল্টে কিরকম কালার দেয়, আমরা এখানে একটা ট্যাবুলেশন করাই রয়েছে, কার জন্য কিরকম কালার দেয়। কপারের জন্য তুই যদি শীতল অবস্থায় গুটির বর্ণ, তপ্ত অবস্থায় গুটির বর্ণ কিরকম হবে, আলাদা এখানে ট্যাবুলেশন করা রয়েছে। তোকে কি করতে হবে, বিভিন্ন সল্টের জন্য কি ঘটনাটা ঘটছে সেটা কিন্তু পড়তে হবে, কারণ প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন দিলে কপারের জন্য সোহাগা গুটি পরীক্ষায় কি ঘটনা ঘটে, কি কালার হয়, রিঅ্যাকশন লিখতে দিয়েছিল। আমাদের ইম্পর্টেন্ট যে কাজগুলো সেগুলো দেখতে হবে। একটু আগে আমরা দেখলাম বোরাক্স বিড টেস্ট, একটু আগে যখন পড়েছি তখন বোরাক্স সোহাগা গুটি বা বোরাক্স বিডে আসলে কি থাকে, সোডিয়াম মেটাবোরেট থাকে আর বোরন ট্রাইঅক্সাইড থাকে, সেই দুটো হচ্ছে স্বচ্ছটা। এবার ধাতব লবণকে তুই যদি হিট আপ করিস, সেটা অক্সিডাইজিং ফ্লেমে, তুই যদি অক্সিডাইজিং ফ্লেমে অক্সাইডে যদি তার অক্সাইডে পরিণত হবে, অক্সিডাইজিং ফ্লেমে যদি দিস, মানে এক্সেস অক্সিজেনের প্রেজেন্সে হিট আপ হয়েছে, তার ধাতব লবণটা মেটাল অক্সাইডে কনভার্ট হয়ে গেছে। এমও হতে পারে, M2O3 হতে পারে, সেটা তার তার জারক অবস্থার উপর, জারণ অবস্থার উপর নির্ভর করছে। যেমন তুই যদি নাইট্রোজেন যুক্ত সল্ট থাকে, মেটালের কোনো যদি নাইট্রেট থাকে, সেটা মেটাল অক্সাইডে কনভার্ট হয়, NO2 বেরোয়, O2 বেরিয়ে যায়, এরকম করে বিভিন্ন ধরনের আমরা দেখবো আলাদা মেটালসের জন্য। আচ্ছা বেশ, এবার ফার্দার ওই যে মেটাল অক্সাইড যেটা তৈরি হলো, সেটা MO হতে পারে, M2O3 হতে পারে, এই দুটোর মধ্যে এক ধরনের যে অক্সাইড তৈরি হলো, সেটা B2O3 সাথে রিঅ্যাকশন করে MbO2 হোল টুয়াইস হবে।
M2O3 যদি থাকে B2O3 সাথে রিঅ্যাকশন করে MbO2 হোল টু আইস তৈরি করবে। এবার বিভিন্ন সল্টের জন্য কি ঘটছে এটা জেনারেল কথাবার্তা হলো। বিভিন্ন সল্টের জন্য প্রথমে কপার লবণের জন্য যদি দেখি, কপার লবণের জন্য তোকে যদি ব্লু ভিট্রিয়ল দেয়, কপার সালফেট CuSO4.5H2O, সেটা যখন হিট আপ করা হবে তখন জলটা বেরিয়ে যাবে, শুধু CuSO4 পড়ে থাকলো। সেই CuSO4টা আরো হিট আপে CuO তে কনভার্ট হয়, SO2 বেরিয়ে যায়, O2 বেরিয়ে যায়, তাহলে মেটাল অক্সাইড MO টা তৈরি করে ফেললাম। তাহলে CuSO4 থেকে CuO তৈরি হলো হিটে। এবার বোরাক্স বিডের সাথে এই CuO টা এবার রিঅ্যাকশন করবে, তাহলে তোকে প্রথমে এটা লিখে নিতে হলো। এবার জারণ শিখায় তুই যদি ধরিস, এটাকে জারণ শিখায় ধরলে এটা জারণ শিখায় কিউপ্রিক অক্সাইড CuO সোডিয়াম মেটাবোরেট আর B2O3 এর সাথে বিক্রিয়া করে সোডিয়াম কপার অর্থোবোরেট এবং কিউপ্রিক মেটাবোরেটে কনভার্ট হয়। Na2BO3 এর সাথে যদি রিঅ্যাকশন, দুটো কম্পাউন্ডের মিক্সচার ছিল আমার বোরাক্স বিড, এটা রিঅ্যাকশন করলে NaCuBO3 তৈরি করবে, যেটা হালকা নীল রং দেবে। আর এটা যেটা রিঅ্যাকশন করবে এটা একটা কিউপ্রিক মেটাবোরেট একটা নীল রং দেবে, তাহলে বোরাক্স বিডে একটা নীল কালারেশন ইম্পার্ট হবে। সেই নীল কালারটা দেখে তুই কি বুঝবি? সেই নীল কালারটা দেখে তুই বুঝলি জারক শিখায়, দেখ জারক শিখায় কপারটা যে তপ্ত অবস্থায় গুটির বর্ণ সবুজ, শীতল অবস্থায় গুটির বর্ণ একটা নীল কালার দেবে। তাহলে কপার লবণ তুই এইভাবে বুঝতে পারলি। তারপর বিজারক শিখাটা তুই পড়তে পারিস, তবে জারক শিখাটাই দেখ, বিজারক শিখাটা এখন দেখো দরকার নেই। এবার যদি কোবাল্টের সল্ট দেয়, কোবাল্টে যদি কোবাল্ট নাইট্রেট থাকে, তাহলে কোবাল্ট নাইট্রেট থাকলে সেটা COO N2O4 বেরোবে, O2 বেরোবে। তাহলে COO পেলাম, তাহলে MO পেয়ে গেলাম। সেই MOটা এখন জারণ শিখায় Na2BO3 সাথে যে সবাই রিঅ্যাকশন তোর সোডিয়াম মেটাবোরেট NaBO2 সাথে যে রিঅ্যাকশন করবে সেটা কোনো গ্যারান্টি নাই। দুটোর সাথে রিঅ্যাকশন করতে পারে, যে কোনো একজনের সাথে রিঅ্যাকশন করতে পারে, মানে B2O3 সাথে রিঅ্যাকশন করেছে, সেটা COBO2 হোল টু আইস মানে কোবাল্টাস মেটাবোরেট নীল রঙের একটা কালার রে শো করবে কোবাল্টের জন্য। এবার বাকিটা তারপরে বিজারক শিখায় দেখে নিবি, বিজারক শিখায় অন্য ধরনের ঘটনা ঘটবে সেখান থেকে। তাহলে আপাতত জারক শিখাটা দেখ, বিজারক শিখাটা পরে দেখবি। তাহলে আয়রনের যদি সল্ট থাকে FeSO4 যদি হয়, তাহলে FeSO4 এভাবে ভাঙবে, তারপরে Fe2O3, তাহলে M2O3 তে কনভার্ট হলো। এটা B2O3 সাথে রিঅ্যাকশন করে ফেরিক মেটাবোরেটে কনভার্ট হলো, যেটা কালার হচ্ছে হলুদ। তাহলে এটা হলুদ কালার হয়ে যাবে, গুটিটা যে স্বচ্ছ গুটি ছিল সেই স্বচ্ছ গুটিতে হলুদ কালার আসবে। ক্রোমিয়ামের যদি সল্ট হয়, ক্রোমিয়ামে যদি ক্রোমিয়াম সালফেট না থাকে, তাহলে সেটা Cr2O3 তে কনভার্ট হলো, Cr2O3 পেয়ে গেলাম, B2O3 সাথে রিঅ্যাকশন করে এরকম একটা ক্রোমিয়াম মেটাবোরেট, সবাই মেটাবোরেট তৈরি করছে, একটা সবুজ রঙের দেবে। বিজারক শিখায় আলাদা আলাদা কালার আসবে। এবার তুই যদি ম্যাঙ্গানিজের সল্ট নিস MnSO4, সেটা MnO2 তে কনভার্ট হবে, MnSO4 MnO2 তে কনভার্ট হলো, ঠিক আছে। MO মানে MO আর M2O3 দেখেছিলাম সেখান থেকে একটু আলাদা। MnO2 টাইপের সল্ট হলো, এটা একটা কালো রঙের সল্ট, মানে কালো রঙের অক্সাইড, সল্ট নয় অক্সাইড। সেটা জারক শিখায় B2O3 সাথে রিঅ্যাকশন করে ম্যাঙ্গানিজ মেটাবোরেট তৈরি করবে, যেটা কালারহীনই থাকবে, কালার আলাদাই থাকবে। তাহলে রিঅ্যাকশন প্রথমে কালো রং তৈরি হবে, কালো রঙের অক্সাইডে তৈরি হবে, যেটা ফার্দার আর একটু জারক শিখাতে তুই যেই ধরবি, জারক শিখা দিকে কালো কালারটা চলে যাবে, সেখান থেকে তুই বুঝবি আচ্ছা ওখানে ম্যাঙ্গানিজ ছিল। দেন আমার কি আছে, দেন আমার নিকেল আছে, তাহলে কমপ্লিট হয়ে যাচ্ছে। নিকেলের তুই যদি নিস, নিকেল সালফেট নিলে NiO তৈরি হলো, যেটা B2O3 এর সাথে রিঅ্যাকশন করে নিকেল মেটাবোরেট তৈরি হবে, যেটা লালাভ বাদামি রঙের কালার। এরকম করে কালার দেখে ওই বোরাক্স বিডের যে স্বচ্ছ বোরাক্স বিড ছিল, সেই বোরাক্স বিডের আলাদা আলাদা কালার দেখে আমরা বুঝতে পারছি কি ধরনের মেটাল আছে। এছাড়া এবার প্রথমে জারক শিখায় ধরলি, এবার এটাকে তুই বিজারক শিখায় ধরলি, স্বচ্ছ ধূসর কালার আসবে। ম্যাঙ্গানিজের ওটাকে তুই যদি বিজারক শিখায় ধরিস, বর্ণহীন কালার দেবে। এই সেম ওয়েতে আমি জারক শিখাটা বললাম, সেম ওয়েতে তুই যদি ক্রোমিয়ামের সল্টটাকে জারক শিখায় ধরিস, ক্রোমিয়াম মেটাবোরেট যেটা তৈরি হয়েছে বিজারক শিখায় উত্তপ্ত করলে এটি বিজারিত হয় না, ফলে গুটির বর্ণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ জারণ ও বিজারণ উভয় অবস্থাতেই গুটিকে সবুজ দেখতে পাবি। তাহলে তুই বুঝতে পারলি সবুজই রইলো, তাহলে এটা ক্রোমিয়াম। কিন্তু তুই যদি নিকেলের সল্ট নিস, প্রথমে লালাভ বাদামি, এবার তুই যদি এটাকে নিকেল মেটাবোরেটকে নিয়ে যদি তুই বিজারক শিখায় ধরিস, বিজারক শিখায় ধরলে অস্বচ্ছ ধূসর হয়ে যাবে লালাভ বাদামি থেকে। ম্যাঙ্গানিজে তুই ম্যাঙ্গানিজ মেটাবোরেটকে ধরলে বর্ণহীনটা কি থাকবে, ম্যাঙ্গানাস মেটাবোরেট ওটা বর্ণহীনই থাকবে, কিছু কালার চেঞ্জ দেখলে না, মানে ইনিশিয়ালি কালো ছিল, বোরাক্স বিডের সাথে রিঅ্যাকশন করে বর্ণহীন, জারক শিখাতেও বর্ণহীন, বিজারক শিখাতেও বর্ণহীন, তাহলে কালো টু বর্ণহীন এবং জারক বিজারক বোধ বর্ণহীন, তাহলে বুঝলি ম্যাঙ্গানিজ। এবার এখানে ধর ক্রোমিয়ামটা নিয়ে বললাম, আয়রনটা নিয়ে যদি বলিস ইনিশিয়ালি তো হলুদ রং পেয়েছিলি, ওটাকে নিয়ে বিজারক শিখাই দিয়ে দিলে কালচে সবুজ হবে, তাহলে সেখান থেকে বুঝলি আয়রন। আবার তুই যদি কোবাল্টটাকে নিস, কোবাল্টের প্রথমে কোবাল্টাস মেটাবোরেট পেয়েছিস, তাহলে কোবাল্টাস মেটাবোরেটকে তুই যদি বিজারক শাখায় উত্তপ্ত করিস সেটা বিজারিত হবে না, তাহলে গুটির বর্ণের কোনো পরিবর্তন হয় না, জারক বিজারক উভয় অবস্থাতে নীল রঙে দেখতে পাবি। এরপরে ধর কপারের, যেটা কপার ইনিশিয়ালি নীল রঙের ছিল, এবার বিজারক শাখায় কিউপ্রিক মেটাবোরেটকে বিজারিত করে প্রথমে বর্ণহীন কিউপ্রাস মেটাবোরেটে পরিণত হবে এবং অধিক অবস্থায় এটি পুনরায় বিজারিত হয়ে লাল বর্ণের একটি ধাতব কপারে পরিণত হবে। তাহলে বিজারকে প্রথমে যে নীল রংটা পেয়েছিলি বর্ণহীন হলো, আরো গরম হয়ে এটা অস্বচ্ছ লাল রঙের গুটিতে পরিণত হবে, বুঝলি কপার।
তাহলে এইভাবে জারক এবং বিজারক শিখা ইউজ করে এই কেমিক্যাল রিয়াকশনগুলোকে আমরা ইউজ করে আলটিমেটলি সোহাগা গুটি টেস্ট করছি। তাহলে আমাদের বোরাক্স, ওই যে লুপ বানালাম প্ল্যাটিনাম ওয়্যারে, লুপটাকে গরম করলাম, বোরাক্স হতে লাগালাম, পাউডারটা লেগে গেল, এবার ওটাকে আবার বানসেন বার্নারে ধরলাম, বানসেন বার্নারে ধরলে ওটা প্রথমে ফুলে উঠবে খয়ের মতো, গলবে, তারপর কিছুক্ষণ বাদে ওটা স্বচ্ছ গুটিতে পরিণত হবে। ওই লোহিত তপ্ত যে তপ্ত গুটিটাকে এবার বিভিন্ন সল্ট, কপারের সল্ট, নিকেলের সল্ট, কোবাল্টের সল্ট, বিভিন্ন সল্টে টাচ করছি, আলাদা আলাদা গুটি বানাতে হবে। হ্যাঁ, একটা গুটি বানালি টেস্ট করলি, ওটাকে এবার পরের বার আবার দিয়ে দিলে একদম, তখন তো হবে না। তাহলে ওই গুটিটাকে দিয়ে সল্টে টাচ করলি, জারক শিখায় ধরলি, জারক শিখাতে এক ধরনের বর্ণ পেলি, সেই জারক শিখাতে যেটা পেলি তাহলে ওটা তার পার্টিকুলার মেটাবোরেটে কনভার্ট হলো, ওইটাকে নিয়েই বিজারক শিখাতে নিতে হবে। তাহলে একটা আলাদা কালার পেলি বা কালার চেঞ্জ হলি না, সেটার উপর তো বিশ্লেষণ করে কোন ধরনের সল্ট এখানে থাকতে পারে বা কোন ক্যাটায়নটা রয়েছে তো এটা বুঝতে পারবি। এটা হচ্ছে আমার বেসিক রেডিক্যাল বোঝার একটা প্রিলিমিনারি টেস্ট, ঠিক আছে। এরপরে কেউ কেউ যদি ভবিষ্যতে কেমিস্ট্রি অনার্স নিয়ে ভর্তি হোস ভবিষ্যতে, সেক্ষেত্রে তোরা সেকেন্ড ইয়ারে, এবার কোন ইউনিভার্সিটি কোন ইয়ারে দেবে সেটা আমার বলতে পারছি না, তাহলে যাই হোক কোনো একটা সেমিস্টারে বা কোনো একটা ইয়ারে তোরা যখন ইনঅর্গানিক সল্টের অ্যানালিসিস করবি, দ্যাট মিনস সল্ট অ্যানালিসিস করবি, তখন সোহাগা গুটি পরীক্ষা বা বোরাক্স বিড টেস্টটাকে তোকে করতে হবে, যার কনসেপ্ট আমরা এখানে পড়লাম, যেটা হয়তো কোনো কোনো স্কুলে হয়তো এইচএস লেভেলেও পড়াতে পারে যে ইনঅর্গানিক সল্টের ডিটেকশনের ক্ষেত্রে, তবে গ্র্যাজুয়েশনে যারা যাবি কেমিস্ট্রি অনার্সে তাদের করতেই হবে, এই হচ্ছে ব্যাপার। সো এই আর কি, এই ছিল আমাদের গ্রুপ 13। এরপর আমাদের গ্রুপ 14 রয়েছে, তাহলেই আমাদের পি ব্লক কমপ্লিট হয়ে যাবে এই সেমিস্টারের জন্য। আজকের ক্লাস এতটাই থাকলো, বাকি পরের ক্লাসে।